আজকেই মূলত আমি বেশ কয়েকদিন ধরে থিসিস স্টেটমেন্টের ক্লাসটা আরো কিভাবে আরো অ্যাডভান্সড ওয়েতে নেওয়া যায় এবং খুবই ইফেক্টিভ ওয়েতে নেওয়া যায়, যেটাতে আসলে স্টুডেন্টরা থিসিস স্টেটমেন্ট নিয়ে যে ধকল তাদের মধ্যে আছে, এই ধকলটা যেন তারা কাটায় উঠতে পারে, এই জন্য মূলত এই লেকচার শিটটা বানানো হয়েছে। ইনশাল্লাহ আমি আপনাদেরকে আশ্বস্ত করতেছি, আজকের ক্লাসটা যদি পরিপূর্ণ মনোযোগ দিয়ে আপনারা দেখতে পারেন, শেষ পর্যন্ত থাকতে পারেন, তাহলে ইনশাল্লাহ থিসিস স্টেটমেন্ট নিয়ে আর কখনোই আপনাদের কোনো প্রবলেম হবে না। এবং কোন একটা স্টুডেন্ট যদি রাইটিং টাস্ক টুতে থিসিস স্টেটমেন্টটাকে ঠিক মতো ইলাস্ট্রেট করতে পারে, তাহলে তার ব্যান্ড স্কোর 7 পাওয়ার পথে অনেকটা আগায় যাবে। এবং যারা 8ও পাইতে চান, তারাও ইনশাল্লাহ এই ক্লাসটা যথেষ্ট। বরং এর আগে আমি যে ক্লাসগুলো থিসিস স্টেটমেন্টের করাইতাম, এটা এত বেশি ইমপ্রুভড, এত বেশি ফার্নেস্ট ক্লাস ছিল না। সো আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে করার চেষ্টা করেন, ইনশাল্লাহ ভালো কিছু শিখতে পারবেন এবং এমন কিছু শিখবেন যেটা আপনারা এর আগে কখনোই কোথাও শিখেন নাই। এবং এই ক্লাসের যে ম্যাটেরিয়ালস গুলো দেখানো হবে, এগুলো আপনারা ইউটিউবে কোথাও পাবেন না, একদম গ্যারান্টেড। তাহলে একটু মনোযোগ দেন। সো আমরা প্রথম যে কথাটা জানাতে চাই, এটা হলো যে থিসিস স্টেটমেন্ট কেন শিখবো। আপনারা অলরেডি জানেন যে একটা স্টুডেন্ট যদি রাইটিং মডিউলে ভালো একটা স্কোর পাইতে চায়, তাহলে তাকে ইন্ট্রোডাকশনটা খুবই ভালো করে লিখতে হয়। এখন কোন একটা স্টুডেন্ট যদি ইন্ট্রো ভালো করে লিখতে চায়, তাহলে তাকে কি করতে হবে? তাহলে দুইটা জিনিস তাকে মাস্ট দিতে হবে। প্রথম জিনিসটার নাম হলো কোয়েশ্চেন প্যারাফ্রেজিং, আর দ্বিতীয় জিনিসটার নাম হলো থিসিস স্টেটমেন্ট। সো এই কারণে থিসিস স্টেটমেন্ট আপনাকে মাস্ট শিখতেই হবে। এখন থিসিস স্টেটমেন্ট শিখতে গেলে আমাকে বুঝতে হবে থিসিস স্টেটমেন্ট জিনিসটা কি। আজকের ক্লাসে মূলত আমরা দুইটা জিনিস শিখবো। একটা হলো থিসিস স্টেটমেন্ট জিনিসটা কি আসলে, এটার গুরুত্বটা কি, আর থিসিস স্টেটমেন্ট আসলে কেমন লিখতে হয় এবং এক্সামিনারকে কেমন ধরনের থিসিস স্টেটমেন্ট দেখাতে হয়। আমরা ক্লাসটাকে দুইটা চ্যাপ্টারের মধ্যে ভাগ করতেছি। একটা হলো থিসিস স্টেটমেন্ট জিনিসটা কি, এই জাতীয় মূলনীতি বিষয়ক, আর একটা হলো থিসিস স্টেটমেন্ট কিভাবে লিখতে হয়, একটা স্ট্যান্ডার্ড, একটা আইডিয়াল মানে থিসিস স্টেটমেন্ট কেমন হয়, এইটা নিয়ে মূলত আজকের পুরো ক্লাস। আমরা প্রথমে যে জিনিসটা নিয়ে আলোচনা করবো যে থিসিস স্টেটমেন্টটা কি। আমরা যদি এখানে একটু খেয়াল করি, আমরা যদি এখানে জাস্ট ডেফিনেশনটা খেয়াল করি, ডেফিনেশন আমরা কি দিতেছি, ডেফিনেশনটা বলছে যে থিসিস স্টেটমেন্ট ইজ এ ক্লিয়ার, direct and concise sentence that expresses the writer's central response to the essay question. একটা এসেতে আমাকে যে কোয়েশ্চেনটা দেওয়া হয়েছে, যে প্রশ্নটার উত্তর আমার কাছে চাওয়া হইতেছে, এই উত্তরটা আমি কিভাবে এক্সপ্রেস করতেছি, এই এক্সপ্রেসের যে ওয়েটা, সেটা কি ক্লিয়ার কিনা, সেটা কি ডিরেক্ট কিনা, এবং সেটা অনেক বেশি এলাবোরেট না, কনসাইজ কিনা, যেটা ইন্ডিকেটিং দ্য ডিরেকশন অফ দ্য ডিসকাশন। আমাকে যে উত্তরটা আমার কাছে চাওয়া হয়েছে এবং আমি যে উত্তরটা এখন লিখছি প্রশ্নের এগেনস্টে, এই ডিরেকশনটা ডিসকাশনটাকে স্যাটিসফাই করে কিনা, আমাকে যে প্রশ্নটা করা হয়েছে ওইটার ওয়াইজ এই উত্তরটা আমি যেটা দিচ্ছি সেটা কোহিরেন্স মেনটেন করতে পারছে কিনা, মানে যুক্তি ঠিক মতন আমি ইলাস্ট্রেট করতে পারছি কিনা, এটাই হলো ডিরেকশন অফ দ্য ডিসকাশন। এটাকে যদি আরেকটু সহজ ভাবে আমি বলি, তাহলে এটা মূলত কিছু ক্লেম বা কিছু লজিক বা কিছু মেন আর্গুমেন্টকে গুছায়া লেখা, দ্যাট ইউ আর মেকিং ইন ইউর এসে। আরো সহজ ভাবে যদি আমি বলি, আপনি যেই এসেটা লিখছেন, এটার যে কোর আইডিয়া, মেন যে লজিক গুলা, মেন যে পয়েন্ট গুলা, এই পয়েন্ট গুলাকে ইউ উইল বি ডেভেলপিং and supporting throughout your writing that serves as a roadmap of your essay. So আমরা এই পুরো যে সংজ্ঞাটা পড়লাম, সংজ্ঞাটা পড়লে আমরা আসলে কি বুঝলাম? সংজ্ঞাটা পড়ে আমরা বুঝলাম যে থিসিস স্টেটমেন্ট হচ্ছে এমন একটা জিনিস যেটা মূলত আমার রাইটিং এর একটা রোড ম্যাপ দিবে, এবং এখানে আমি কোর আইডিয়া গুলোকে একত্রিত করে লিখব, এবং অবশ্যই আইডিয়াগুলো খুবই ক্লিয়ার হইতে হবে, ডিরেক্ট হইতে হবে, কনসাইজ হইতে হবে। সেখানে দেখেন লিখছি যে নোটিস দ্য ডেফিনেশন হ্যাজ 5 কোর এলিমেন্ট। এই 5টা এলিমেন্টের মধ্যে কি কি আছে? একটা হলো অবশ্যই ক্লিয়ার হইতে হবে, অবশ্যই ডিরেক্ট হইতে হবে, এবং তোমাকে যে প্রশ্নটা করা হয়েছে ওর এগেনস্টে তুমি ঠিক মতন অ্যান্সারটা লিখতে পারছো কিনা, এবং তুমি যে অ্যান্সারটা লিখতেছো এটাতে তোমার পজিশনটাকে ঠিক মতন তুমি তুলে ধরতে পারছো কিনা। এখন বলতে পারেন যে পজিশনকে তুলে ধরা, আমি অ্যান্সার করতেছি তার মানে তো পজিশনকে তুলে ধরতেছি,
এখানে আবার পজিশন বলতে কি বুঝালেন ভাইয়া? পজিশন বলতে আমি বুঝাইলাম, আপনারা যদি একটু ব্যান্ড ডেসক্রিপ্টর পড়াশোনা করেন, দেখবেন যে ওখানে লেখা আছে যে একটা স্টুডেন্ট যদি 7 পাইতে চায়, তাহলে অবশ্যই তার যে রাইটিংটা সে লিখেছে এটাকে ক্লিয়ার পজিশন হইতে হবে। ক্লিয়ার পজিশন এই শব্দের অর্থ হলো, অনেক সময় স্টুডেন্টরা যখন রাইটিং লেখে তখন মনে করেন একটা এসে আছে যে এগ্রি, ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, তার মানে এগ্রি কি ডিসএগ্রি যে কোনো একটা পক্ষ আপনাকে লিখতে বলছে। বাট এই স্টুডেন্টরা কি করে, বডি প্যারাগ্রাফ 1 এ লেখে এগ্রি টাইপের কথাবার্তা, বডি প্যারাগ্রাফ 2 তে লেখে ডিসএগ্রি টাইপের কথাবার্তা। এই জিনিসটাকে কখনোই শোজ ইওর পজিশন বলে না। ক্লিয়ার পজিশন শব্দের অর্থ হলো হয় আপনি এগ্রি করবেন অথবা আপনি ডিসএগ্রি করবেন, এটাকে বলে ক্লিয়ার পজিশন। আপনারা কি আমার কথা বুঝতেছেন? এটা কেন বললাম, কারণ আপনি হয় আওয়ামী লীগ অথবা আপনি বিএনপি করেন। এখন আপনি অর্ধেক আওয়ামী লীগ অর্ধেক বিএনপি, এইটাকে ক্লিয়ার পজিশন বলে না। একইভাবে রাইটিং এর ক্ষেত্রেও আপনি অর্ধেক এগ্রি লিখলেন আর অর্ধেক ডিসএগ্রি লিখলেন, অর্ধেক অ্যাডভান্টেজেস দেখাইলেন অর্ধেক ডিসঅ্যাডভান্টেজেস দেখাইলেন, এটাকে ইওর পজিশনিং বলে না, ক্লিয়ার পজিশনিং বলে না। এবং আপনি কোন পক্ষে গেলেন সেটার উপরে ডিপেন্ড করবে যে আপনি আপনার বডি প্যারাগ্রাফ গুলোকে ঠিক মতন কন্ট্রোল করতে পারছেন কিনা। এই কন্ট্রোল করতে পারাকেই এই যে এখানে লিখছি যে ইন্ডিকেটিং দ্য ডিরেকশন অফ দ্য ডিসকাশন। তুমি যে ডিসকাশনটা লিখতেছো এটা কি, এটা তোমার ডিরেকশনটাকে ইন্ডিকেট করে কিনা, আমি যে এগ্রির পক্ষে গেলাম সেটাকে কন্ট্রোল করতে পারছো কিনা, সেই ডিরেকশনটাকে ইন্ডিকেট করতে পারছে কিনা। এই জিনিসগুলোকে নিশ্চিত মাত্র আমার যে স্টেটমেন্টটা আমি লিখছি সেটাকে স্ট্রং থিসিস বলা যায়। আপনারা কি এতক্ষণ পর্যন্ত যে সংজ্ঞাটা বললাম সেটা কি বুঝতে পারছেন? সহজ কথা হলো থিসিস স্টেটমেন্ট মানে, স্টেটমেন্ট মানে কি একটা লাইন, একটা সেন্টেন্স, এমন একটা সেন্টেন্স যেটা আপনি আপনার বডি প্যারাগ্রাফে আপনি আপনার এসেতে কি লেখা দেখাবেন সেটার একটা সামারি দেখান, এটাকে বলে থিসিস স্টেটমেন্ট। তো থিসিস স্টেটমেন্ট ভালো হইলে আসলে কি হয়? ভালো হইলে এই যে দেখেন, মিস অফ এনি অফ দিস ইউর টাস্ক রেসপন্স বিকাম উইকার। খুবই একটা গুরুত্বপূর্ণ কথা। আমাদেরকে যে 4টা ক্রাইটেরিয়াতে ব্যান্ডিজ করে নাম্বারটা দেয় একজন রাইটার, আমাকে ভালো রাইটিং যে আমার লিখলাম এটাতে 4টা ক্রাইটেরিয়াতে আমার লেখাটাকে সে জাজ করে। এর একটা ক্রাইটেরিয়ার নাম হলো টাস্ক রেসপন্স বা টাস্ক অ্যাচিভমেন্ট। সো আমার টাস্ক রেসপন্সটা স্ট্রঙ্গার নাকি উইকার, এটা বোঝা যাবে যে আমি থিসিস স্টেটমেন্টটা ঠিক মতন লিখতে পারছি কিনা। কেন? কারণ এটা 3টা জিনিসকে ইন্ডিকেট করে, কমিউনিকেট করে। 3টা জিনিস কি? আমি আমার পজিশনিং ঠিক মতন বুঝাতে পারছি কিনা, আমি আমার রেসপন্সটা ঠিক মতন লিখতে পারছি কিনা, এবং আমার যে ফোকাসটা, আমি যেই ডিসকাশনটা এখানে করছি, আমি যে বক্তব্যটাকে এখানে স্ট্রেংথেন করার চেষ্টা করছি, আমি যে বক্তব্যটাকে এখানে ফোটানোর চেষ্টা করতেছি, এই বক্তব্যটা আমার থিসিস স্টেটমেন্টে আগের থেকে একটা ক্লু দেওয়া ছিল কিনা, আগের থেকে আমার থিসিসে একটা আঁচড় দেওয়া ছিল কিনা, একটা আগাম একটা ভবিষ্যৎবাণী করা ছিল কিনা, এই জিনিসগুলো আমি ঠিক মতন দেখাতে পারছি কিনা, এটার উপরে ডিপেন্ড করতেছে যে আমার টাস্ক রেসপন্সটা স্ট্রঙ্গার কিনা, যথেষ্ট স্ট্রেংথেন কিনা। বোঝা গেল? সো আরো যদি সহজভাবে বলি, থিসিস স্টেটমেন্ট আসলে কিছুই না, এটা একটা জিপিএস এর মতো। জিপিএস কিরকম? অনেক সময় আমরা যেমন আমাদের মোবাইলে জিপিএস লাগাই রাখি, গাড়িতে জিপিএস লাগাই রাখি। তো গাড়িতে যখন একটা জিপিএস লাগানো থাকে তখন কি হয়, যে গাড়িটা কোথায় অবস্থিত, কোথায় অবস্থান করতেছে, এটা কোন জায়গা দিয়ে আসতেছে, এই যে জিনিসগুলো আমরা যে ট্র্যাক করি গুগল ম্যাপের মাধ্যমে, যেমন আমরা গাড়ি ট্র্যাক করি, যখন আমরা কোথায় আছি, আমাদের যখন লোকেশনটা অন থাকে আমরা দেখতে পারি যে এখন আমি কোথায় আছি, মোহাম্মদপুরের কোন গলিতে আছি, এখানে আমাকে চোরে ধরবে কিনা, ডাকাতে ধরবে কিনা, এই যে জিপিএস এর মাধ্যমে দেখি। একইভাবে আমার এই থিসিস স্টেটমেন্টটা একটা জিপিএস এর মতন কাজ করবে। সো এইটা ছাড়া দ্য এক্সামিনার নোজ দ্য টপিক বাট ডাজন্ট নো হোয়ার ইউর এসে ইজ গোয়িং। যদি আপনি একটা ভালো থিসিস স্টেটমেন্ট লেখায় দেখাইতে না পারেন, তাহলে এক্সামিনার আসলে বুঝবে না যে আপনার রাইটিংটা আসলে কোন দিকে যাইতেছে, এর পথটা কোন দিকে, এই জিনিসটা আসলে এক্সামিনার বুঝবে না। তাহলে এখন প্রশ্ন যে কিভাবে লিখতে হবে, তো ওখানে আমরা যাব। তার আগে আরেকটু আমরা দেখি যে প্রশ্ন আসতে পারে যে এটা আসলে দরকারটা কি ভাই, এটা না দিলে কি হয় না, এটা কেন দিব। সো আপনারা চিন্তা করেন যে আপনি একটা নিউজ পেপার পড়তেছেন, নিউজ পেপার একটা আর্টিকেল পড়তেছেন, বাট এখানে কোনো হেডলাইন আপনি দেখেন নাই, আগে কোনো হেডলাইন পড়েন না, তাহলে এই নিউজটা পড়তে কি আপনি খুব বেশি ইন্টারেস্ট ফিল করবেন?
আপনি কি নিউজের মধ্যে ক্লিক করবেন? নাকি হেডলাইনে যদি আপনি দেখেন যে কি করলেন পরিমণি, দেখুন কমেন্টে। তো যখন আপনি দেখেন হেডলাইনে সুন্দর করে লেখা আছে কি করলেন পরিমণি, আজ রাতে কি করবেন পরিমণি, যখন আপনি এরকম হেডলাইন দেখেন তখন আপনার মনের মধ্যে খুব একটা আকাঙ্ক্ষা তৈরি হয়, ওয়াও দেখি তো লিঙ্কের মধ্যে কি আছে। যদিও আপনি জানেন যে এই লিঙ্ক একটা স্পাম হইতে পারে, বাট আপনি কিন্তু লিঙ্কে ক্লিক করেন। একইভাবে আমরা এই যে মুখরোচক, হ্যাঁ, খুবই স্পাইসি যে হেডলাইন গুলো দেই, এক্স্যাক্টলি থিসিস স্টেটমেন্ট এই কাজটা করে। যদিও এখানে স্পাইস থাকবে না, কারণ এটা তো একটা একাডেমিক ল্যাঙ্গুয়েজ, একাডেমিক রাইটিং। একাডেমিক রাইটিং এ স্পাইস থাকবে না, বাট আমাকে এরকম হেডলাইন টাইপের জিনিস দেখাইতে হবে যেন এক্সামিনার আমার ম্যাড মেরে বডি প্যারাগ্রাফ গুলো পড়তে যায়, যেভাবে আমরা এই নিউজ পেপারের কন্টেন্ট পড়ি বা আর্টিকেল গুলো পড়তে যাই শুধুমাত্র হেডলাইনের এই মুখরোচক হেডলাইন দেখে। সো থিসিস স্টেটমেন্ট এক্স্যাক্টলি এই কাজটাই মূলত এখানে করতেছে। সেটাই এখানে লিখছি যে আপনি হেডলাইন ছাড়া নিউজ পেপার পড়বেন, এটা কি পসিবল? এটা কি আপনার জন্য কমফোর্টেবল? অ্যাবসলিউটলি নট। সো থিসিস স্টেটমেন্ট ওয়ার্কস এক্স্যাক্টলি অ্যাজ এ হেডলাইন। এটা কি করে? এক্সামিনারকে প্রিপেয়ার করে যে এখানে আপনি আসলে কি দেখতে চলেছেন, এখানে আসলে কি আছে। এক্সামিনারের মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা তৈরি করে, এক্সপেকটেশন তৈরি করে যে যখন পরিমণির লিঙ্ক দেখে আপনি এখানে লিঙ্ক ক্লিক করতেছেন, এর মধ্যে আপনি কি পাইতে পারেন আনুমানিক, হ্যাঁ, সম্ভাব্য কি জিনিসপত্র ম্যাটেরিয়ালস এই জায়গায় থাকবে, এবং এখানে লজিক্যাল ডিরেকশন আপনি দেখাতে পারলেন কিনা। আপনি রাইটিং এ যে কথাটা থিসিসে বলে এলেন, আপনার বডি প্যারাগ্রাফ গুলো আসলে ওই লজিক্যাল ওয়েতে ঠিক মতন যাইতেছে কিনা, ড্রাইভিংটা ঠিক আছে কিনা, এই জিনিসটাই আমরা থিসিসে দেখাই। সো এক্সামিনার পার্সপেক্টিভ থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে এক্সামিনার মূলত যেটা খুঁজে সেটা হলো যে আপনি টাস্ক রেসপন্সটাকে পরিপূর্ণ করতে পারছেন কিনা। তো টাস্ক রেসপন্স হওয়ার জন্য আপনাকে নিশ্চিত করতে হবে যে আপনার বডি প্যারাগ্রাফ আনক্লিয়ার না। কারণ থিসিস স্টেটমেন্ট যদি উইক হয়ে যায় তাহলে আপনি একটা কি প্রডিউস করবেন, আলটিমেটলি বডি প্যারাগ্রাফটা দেখবেন যে একটা আনক্লিয়ার হয়ে গেল, আপনার আর্গুমেন্টটা ইনকনসিস্টেন্ট হয়ে গেল, একই কথা বারবার বলবেন, হ্যাঁ, এবং একটা কথার সাথে আরেকটা কথার যে মেল বন্ধন, আর একটা কথার যে লজিক্যাল ফ্লো, এটা আপনি মেনটেন করতে পারবেন না। এটাকে বলে লোয়ার কোহেশন। এতক্ষণ পর্যন্ত আমি যা কথাবার্তা বললাম, আল্লাহর ওয়াস্তে আপনারা কি ধরতে পারছেন জিনিসটা, কাহিনীটা আসলে কি? হুম, একদম নতুন যে আপুটা, কি নাম আপনার? আজকে প্রথম ক্লাসে আমার লাইভ ক্লাসে জয়েন করছেন। ভাইয়া তিন্নি। তিনি কি বুঝলেন বলেন তো, থিসিস স্টেটমেন্টটাকে আপনার ভাষায় একটু ব্যাখ্যা করেন, জিনিসটা কি আছে? থিসিস স্টেটমেন্টটা হচ্ছে যে মূলত বডি প্যারাগ্রাফে আমরা যাই লিখবো তার একটা শর্ট ভার্সন। কোথায়? হেড একদম প্রথমে ইয়ার পরে মেইন কোয়েশ্চেনটা প্যারাফ্রেজ করার পরে পরের লাইনে এটা থাকে কোথায়, ওর জায়গাটা কোথায়, ওর বাড়িটা কোথায়? ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন কথাটা তাহলে বলতে হবে, থিসিস স্টেটমেন্ট হলো এমন একটা মশলা, যে মশলাটা আমরা ইন্ট্রোডাকশনেই ইন্ট্রোডিউস করব, এবং এখানে আমি এই মশলাটাকে ছড়ায় দেওয়ার চেষ্টা করবো, এই সুবাসটা ছড়ায় দেওয়ার চেষ্টা করব, এই ফ্র্যাগনেন্সটা ছড়ায় দেওয়ার চেষ্টা করব, যে আমি আসলে বডি প্যারাগ্রাফে কি লিখতে চলেছি। একটা ট্রেলার, সিনেমার যেরকম আমরা ট্রেলার দেই, বডি প্যারাগ্রাফের একটা ট্রেলার দিব আমি। ক্লিয়ার? এখন আসেন, জি ভাইয়া। স্টুডেন্টদের যে কনসেপশন, থিসিস স্টেটমেন্ট সম্পর্কে অনেকেরই আইডিয়া নাই, বাট তারা মনে করে থিসিস স্টেটমেন্ট জিনিসটা আসলে কি। তারা মনে করেন থিসিস স্টেটমেন্ট আর ওপিনিয়ন স্টেটমেন্ট, এই দুইটার মধ্যে আগে পার্থক্যটা আমাদেরকে বুঝতে হবে, থিসিসটা কি আর ওপিনিয়নটা কি। নর্মালি স্টুডেন্ট মনে করে যে এরকম লেখা যে আই বিলিভ অনলাইন এডুকেশন ইজ বেনিফিশিয়াল। নর্মালি স্টুডেন্টরা কিন্তু এভাবে লেখে যে অনলাইন এডুকেশনটা একটা বেনিফিশিয়াল। দেখেন, আমি যদি এই তিনটা ওয়ার্ডকে ভাঙ্গি যে অনলাইন এডুকেশন বেনিফিশিয়াল, এর মানেটা কি? বেনিফিশিয়াল কেমনে, এই কথা কি এখানে বলা আছে? এটা কিন্তু একটা জেনারেলাইজ স্টেটমেন্ট। কি? অনলাইন এডুকেশন বেনিফিশিয়াল, এটা কিভাবে বেনিফিশিয়াল এই কথা কিন্তু এই জায়গায় বলা নাই। সো রাইটিং এ আপনারা যদি এই টাইপের সেন্টেন্স লেখেন, এগুলো কিন্তু কখনো আপনাদেরকে ব্যান্ড স্কোর নিয়ে এসে দিবে না, বরং এগুলো কি করবে, 250 ওয়ার্ডে আমাকে রাইটিংটা লিখতে বলছে, এখন 250 ওয়ার্ডে কি লিখবো আমি তো জানি না, তাহলে আমি এখানে ওয়ার্ড কাউন্ট বাড়াইলাম। কি করলাম? আই হলো একটা ওয়ার্ড, বিলিভ হলো একটা ওয়ার্ড, অনলাইন একটা, এডুকেশন, বেনিফিশিয়াল। সো এখানে মনে করেন 6টা এখানে ওয়ার্ড আছে, তার মানে কি 250 ওয়ার্ডের মধ্যে 6টা ওয়ার্ড আমি পূরণ করলাম, আলহামদুলিল্লাহ। এই যে এই ধরনের ফেক স্যাটিসফ্যাকশন, আমি কি বুঝাতে পারছি? তার মানে
এই যে লাইনের মধ্যে আমি যদি এটাকে লেবুর মতন চিপি, এর মধ্যে কিন্তু আসলে কিছুই না। অনলাইন এডুকেশন বেনিফিশিয়াল কেন, কিভাবে, কি এমন প্রোভাইড করতেছে যার কারণে আমি সিদ্ধান্ত নিতে পারতেছি যে অনলাইন এডুকেশন বেনিফিশিয়াল? তাহলে এই যে আমি মেন যে বক্তব্যটা, মেন যে লজিক কিন্তু এখানে আমি বলেই নাই, কোনো লজিক নাই, এটা একটা জাস্ট একটা সেন্টেন্স, একটা বুড়া মানুষদের মতন পাকা পাকা কথা। বুড়া মানুষদের মতো তো না, কিছু ছোট বাচ্চারা থাকে না পাকা পাকা কথা বলে, এরকম পাকা পাকা কথা বলা যাবে না, এটাকে বলে ওপিনিয়ন স্টেটমেন্ট। তাহলে আমাকে কি করতে হবে, জ্ঞানী মানুষদের মতন বর্ণনা করতে হবে যে তুমি যদি বাবা অল্প বয়সে অ্যাফেয়ারের মধ্যে ঢুকে যাও তাহলে তোমার কি ক্ষতি হইতে পারে, অল্প বয়সে মোবাইল ব্যবহার করো তাহলে তোমার কি ক্ষতি হইতে পারে, ক্ষতিটা কি সেই কথাটা উল্লেখ করাটাই থিসিস স্টেটমেন্ট। তাহলে এই উপরের জিনিসটাকেই, ওপিনিয়নটাকে আমরা থিসিসে কিভাবে কনভার্ট করতে পারি, আমরা লিখবো আই বিলিভ অনলাইন এডুকেশন ইজ, যে আমি যে বললাম যে এটা বেনিফিশিয়াল, এটা যে ক্রুশিয়াল, কেন ক্রুশিয়াল? বিকজ ইট অফার্স ফ্লেক্সিবিলিটি অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি। মেন বক্তব্যটা আসলে নিহিত হলো এই দুইটা পয়েন্টের মধ্যে। এক নাম্বার পয়েন্ট হলো ফ্লেক্সিবিলিটি অফার করা, আর দুই নাম্বার হলো অ্যাক্সেসিবিলিটি অফার করা। যদি এখানে বানানটা ভুল হয়েছে, এটা হবে অ্যাক্সেসিবিলিটি, সিবিলিটি, বিআইএল সিবিলিটি, LITY হবে, বুঝতে পারছেন? বানানটা ভুল হয়েছে, অ্যাক্সেসিবলি হয়ে গেছে এটা। আপনারা কি কথা বুঝতে পারছেন? এখন দেখেন অনলাইন এডুকেশন যে বেনিফিশিয়াল, কেন বেনিফিশিয়াল? এর একটা কারণ হলো আপনি দুনিয়ার যেখানে থাকেন সেখান থেকে আপনি ক্লাসের মধ্যে জয়েন করতে পারেন। যেমন আপনারা আমার অনলাইন ক্লাসে জয়েন করছেন, এখানে অনেকেই হয়তো চিরং থেকে আছে, কেউ হয়তো সিলেট থেকে আছে, একজন দুইজন আছে সাউথ কোরিয়া থেকে জয়েন করছে ক্লাসের মধ্যে। এখন আপনি যদি এটা অফলাইন ক্লাস হইতো তাহলে কি হইতো, সাউথ কোরিয়া থেকে সে কি আমার ক্লাসে জয়েন করতে পারতো? অ্যাবসলিউটলি ইম্পসিবল, কারণ আমি তো সাউথ কোরিয়াতে নাই। তাহলে এই যে অনলাইন এডুকেশন আমাকে কেন বেনিফিশিয়াল, লাভটা কি, কেন ক্রুশিয়াল? এক নাম্বার লাভ হলো যে যেখান সেখান থেকে সে জয়েন করতে পারে, মানে ফ্লেক্সিবল। আর দুই নাম্বার হলো অ্যাক্সেসিবিলিটি। এটাও এরকম যে যেখান থেকে আপনি অ্যাক্সেস করতে পারেন। কিরকম? ধরেন আপনাদেরকে আমি যখন রেকর্ড প্রোভাইড করব, ক্লাসটা আপনি পান নাই, কিন্তু আপনি কি এটাকে অ্যাক্সেস করতে পারলেন। এই যে অনলাইন এডুকেশনের যে একটা সুবিধা, তাহলে এই দুইটা সুবিধা প্রোভাইড করতে পারছে বলেই এটা বেনিফিশিয়াল। তাহলে থিসিস স্টেটমেন্ট এখান থেকে আপনি একদম ক্লিয়ার যে থিসিস স্টেটমেন্ট মানে হলো লজিক যেগুলো আমি বলবো এই লজিক গুলোকে সুন্দর করে গুছায়া লেখা। তাহলে এখান থেকে কিন্তু স্পষ্ট যে আমি একটা স্টুডেন্ট যদি বডি প্যারাগ্রাফ দুইটা লেখায়, তাহলে তার BP1 যেটা থাকবে, সেই BP1 আলোচনায় থাকবে হলো ফ্লেক্সিবিলিটি জিনিসটা কি, কিভাবে প্রোভাইড করে সেটা নিয়ে। আর বিপি যখন আমি 2 বলবো, তখন স্বাভাবিকভাবে বডি প্যারাগ্রাফ 2 তে আমি কি নিয়ে আলোচনা থাকবে, যেটা কিভাবে অ্যাক্সেসিবিলিটি দেয়, অ্যাক্সেসিবল কিভাবে, কি এমন সুবিধা প্রোভাইড করে, বা কি এমন জিনিসটা আছে, বা কিভাবে এটা আসলে অ্যাক্সেসিবল। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? এটাই হলো নর্মাল একটা ওপিনিয়ন এবং একটা থিসিস স্টেটমেন্টের পার্থক্য। যে ওপিনিয়নে আপনি একটা জেনারেল কথাবার্তা বলবেন যার মধ্যে মৌলিক কোনো লজিক নাই, যার মধ্যে মৌলিক কোনো আর্গুমেন্ট নাই। কিন্তু থিসিস স্টেটমেন্ট হলো ওই রকম একটা জিনিস যার মধ্যে একটা স্টেটমেন্ট, যার মধ্যে মৌলিক যে পয়েন্ট গুলান, লজিক গুলান, যুক্তি গুলান, আর্গুমেন্ট গুলান, সেগুলোকে আপনি গুছায় লিখতেছেন। এটাই হলো যে লাইনটা লিখলাম এর মধ্যে 5টা কম্পোনেন্ট আছে কি নাই। এই 5টা কম্পোনেন্ট কারা কারা? এক নাম্বার কম্পোনেন্ট হলো আমাকে একটা পজিশনিং করতে হবে। যারা আমার আগের স্টুডেন্ট তাদের হয়তো মনে আছে, আপনাদেরকে যদি আমি একটু ইয়েটা দেখাই, স্লাইডটা একটু দেখাই। আমি আপনাদেরকে শিখাইছিলাম যে ইন্ট্রোডাকশনে আমরা টোটাল 3টা জিনিস লিখবো। একটা হলো কোয়েশ্চেন প্যারাফ্রেজিং, একটা হলো থিসিস স্টেটমেন্ট, আর একটা হলো ক্ল্যারিফাই ইওর সাইড। মনে আছে স্লাইডটা? এইটাই হলো একটা স্ট্যান্ডার্ড ইন্ট্রোডাকশন লেখার ক্রাইটেরিয়া, যে এই 3টা জিনিস আমাকে মাস্ট লিখতে হবে। এখন স্টুডেন্টরা যখন আমাকে রাইটিং গুলো সাবমিট করলো, তখন আমি দেখলাম যে স্টুডেন্টরা যখন ক্ল্যারিফাই ইওর সাইডের জন্য ওই লাইনগুলো লিখতেছিল, তখন তাদের ওয়ার্ড কাউন্ট অনেক বেশি হয়ে যায়। দেখা যায় যে প্রথমে কোয়েশ্চেন প্যারাফ্রেজিং করতে এখানে মোটামুটি 25-30টা ওয়ার্ড যায়, আবার ধরেন এদিকে থিসিস স্টেটমেন্ট লিখতে আবার ধরেন 25টা ওয়ার্ড যায়, তাহলে 25 অলরেডি 50টা ওয়ার্ড গেল। এরপরে আবার ক্ল্যারিফাই ইওর সাইড লিখতেও আনুমানিক ধরেন 16টার মতন ওয়ার্ড জায়গা, 15-16টা। তাহলে এখানে যদি 15 হয়, তার মানে কি
এদিকে ধরেন 25-25-50, আর এদিকে ধরেন 15, তার মানে কি প্রায় 65-70 ওয়ার্ডের মতন চলে যায়। এত ওয়ার্ড লিখতে গেলে স্টুডেন্টদের জন্য একটু প্যারা হয়ে যেতেছে। আমি কি করলাম, এখন আমরা এই ক্ল্যারিফাই ইওর সাইড এবং থিসিস স্টেটমেন্ট এই দুইটাকে আমরা একত্রিত করে লিখবো, যেন আমাকে আলাদা করে ওয়ার্ড কাউন্ট বাড়ানো না লাগে। এবং থিসিস স্টেটমেন্ট আগে যেভাবে লিখতেছিলাম তার চাইতে এখন আর একটু ডিটেল করে লিখবো। ডিটেল মানে এটা আবার ওই রকম ডিটেল না, এটা হলো আগের চাইতে একটু সুন্দর করে গুছায় লিখবো। যেন আগে যখন আমি 25 ওয়ার্ডের মধ্যে লিখতেছিলাম, আর এখন হয়তো ক্ল্যারিফাই ইওর সাইড প্লাস থিসিস মিলিয়ে আমি হয়তো মনে করেন কত ধরেন 30 ওয়ার্ড বা ধরেন 35 ওয়ার্ডের মধ্যে লিখবো। 35 একটু বেশি হয়ে যায়, 32 ওয়ার্ডের মধ্যে লিখবো। তাহলে এটা যদি আমি 32 লিখি, আর এটা যদি ধরেন আমি 20 বা 25-এর মধ্যে লিখি, তাহলে আলটিমেটলি কত হইতেছে? তাহলে আলটিমেটলি মনে করেন 55 ওয়ার্ড বা 57 ওয়ার্ড, মোটামুটি এই 55 ওয়ার্ডের মধ্যেই আমি ইন্ট্রোডাকশন পার্টটাকে লেখার চেষ্টা করব। কথাটা কি বুঝতে পারছেন? এ কারণে যেহেতু ক্ল্যারিফাই ইওর সাইডের জন্য আলাদা কোনো জিনিস আমি রাখতেছি না, এই জন্য থিসিস স্টেটমেন্টেই আমি আমার পজিশনিংটা বলে দিব, যে আমি কোন পক্ষে আছি, এই পজিশনিংটা বলে দিব। এই জন্যই এই থিসিস স্টেটমেন্টের 5টা কম্পোনেন্টের মধ্যে প্রথম কম্পোনেন্টটাকে আমি পজিশন বলতেছি। তাহলে আমি বলে দিব যে আই কমপ্লিটলি এগ্রি, অথবা আই এগ্রি, বা আই বিলিভ, অথবা ইন মাই পয়েন্ট অফ ভিউ, এই টাইপের কথাবার্তা, অথবা ইন মাই পার্সপেক্টিভ, হ্যাঁ, এই টাইপের কথাবার্তা আমি আগেই বলে দেবো, যেটাকে আমরা পজিশনিং বলতেছি। ক্লিয়ার সবাই? তাহলে থিসিস স্টেটমেন্টের এটা হলো আমার প্রথম পয়েন্ট, প্রথম এলিমেন্ট, প্রথম কম্পোনেন্ট। 2 নাম্বারটা হলো আমাকে আইডিয়াটাকে বের করতে হবে, যে আমি যে প্রশ্নটা পড়লাম এই প্রশ্নটার মেন আইডিয়াটা কি। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখা ভালো, আপনাদেরকে কিন্তু আমি আগেই বলছিলাম যে আপনারা রাইটিং টাস্ক 2 লিখবেন হলো 40 মিনিটের মধ্যে। এই 40 মিনিটকে 2 ভাগে ভাগ করবেন। একটা হলো 5 থেকে 8 মিনিটের ভাগ, যেখানে আমরা আইডি করতেছি, আইডিয়া জেনারেশন, আইজি। আর বাকি হলো যদি এদিকে 5 মিনিট লাগাই তাহলে এখানে থাকলো 35 মিনিট, আর যদি এদিকে 8 মিনিট লাগাই তাহলে থাকলো কত, 32 মিনিট। তাহলে আমরা কিন্তু প্রথম 5 মিনিটের মধ্যেই বা 8 মিনিটের মধ্যেই কিন্তু আমরা আইডিয়া জেনারেশন করে ফেলতেছি। সেখানে মেন আইডিয়ার যে কথাটা আমি বলছি, এই মেন আইডিয়ার কথাবার্তা কিন্তু অলরেডি আইডিয়া জেনারেশনের পার্টে আমার চিন্তা করা কিন্তু শেষ। আমি এখানে এসে কিন্তু নতুন করে আর কোনো আইডিয়া বানাবো না। আমি কি করব, আইডিয়া জেনারেশনের পার্টে যে আইডিয়াগুলো বানাইছিলাম ওই আইডিয়াগুলোকে এখানে আরেকবার ছোট ছোট পয়েন্টে হয়তো আমি আরেকবার একটু চোখ বুলায় নিব যে ঠিক মতন আছে কিনা। যেমন হোয়াট এক্স্যাক্টলি ইউ আর ডিসকাসিং, তুমি আসলে কিসের উপরে আলোচনা করতে যাবো, তুমি কি আলোচনা করতে চলেছো, ওই জিনিসগুলো নিয়ে এখানে আমরা লিখবো। আবার আমরা কিন্তু কিওয়ার্ডিংও করে ফেলছিলাম। আমরা যখন আইডিয়া জেনারেট করছিলাম, তো আইডিয়া জেনারেট করার জন্য আপনার প্রথম কি লাগে, যেখানে কিওয়ার্ড কারা কারা সেগুলোকে আগে বাহির করা লাগে, মনে আছে? আচ্ছা, আপনারা কি ক্লাসে আছেন? আমি এক পক্ষ থেকে খালি বকে যেতেছি, বুঝতেছেন আপনারা ক্লাস? আছি আমরা। স্লাইডের দিকে খুব মনোযোগ দিয়ে তাকাবেন, খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। এই ক্লাস দেখার পর বিশ্বাস করেন থিসিস নিয়ে কোনোদিন কোনো প্রবলেম আপনাদের হবে না, একদম কমপ্লিট সলিউশন পাবেন। আর এগুলো আপনি ইউটিউবে সার্চ দিয়ে দিয়ে পাবেন না, যে আপনি ভাবতেছেন যে এগুলো তো ইউটিউবে দেখে নেবো, নো, এটা পাবেন না আপনি কোথাও। তাহলে আমরা মেন আইডিয়ার সময় অলরেডি আমরা কিওয়ার্ডও বাহির করে ফেলছি আইডিয়া জেনারেশনের সময়, প্লাস আইডিয়া জেনারেট করার সময় আমরা 2-3টা পয়েন্টও বাহির করে ফেলছি। আমরা জাস্ট খালি এখানে কি করবো, যে মেন আইডিয়াগুলো আমরা ঠিক মতন লিখেছিলাম কিনা একবার জাস্ট খালি চোখ বুলায় নেব। এরপরে যেমন এখানে এক্সাম্পল হিসেবে বলছি যে মেন আইডিয়া কিরকম, যে পাবলিক ট্রান্সপোর্ট বা অ্যাডভার্টাইজিং বা টেকনোলজি বা এডুকেশন বা ক্রাইম, এটা। এরপরে আমরা দেখবো মেন আইডিয়া তো বাহির করা শেষ, এবার আমরা দেখবো স্কোপ এখানে আসলে কি। স্কোপ শব্দটার অর্থ কি? স্কোপ মানে আমরা নর্মালি স্কোপ শব্দটাকে কোথায় ব্যবহার করি, যে ধরেন আমার এই জায়গাতে জবের স্কোপ আছে নাকি নাই। জবের স্কোপ আছে মানে ধরেন কোন একটা ইঞ্জিনিয়ারিং পোস্ট বা একটা টেকনিক্যাল পোস্ট। একটা টেকনিক্যাল পোস্ট মানে ধরেন এখানে শুধুমাত্র মেডিকেলের স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারবে, আর কেউ পারবে না। তার মানে আপনার এখানে স্কোপ নাই, কারণ আপনি একটা নন টেকের একটা লোক। ধরেন আপনি ইংরেজিতে গ্রাজুয়েশন করছেন, বা আপনি ধরেন অন্য কোনো সাবজেক্ট থেকে আপনি গ্রাজুয়েশন করছেন, বা ধরেন আমি ইঞ্জিনিয়ারিং পড়ে আসছি, কিন্তু আমি মেডিকেলের তো সাবজেক্টে, টেকনিক্যাল সাবজেক্ট তো এখানে আমি অ্যাপ্লাই করতে পারবো না, যদি না সেটা ইঞ্জিনিয়ারিং হয়। তাহলে স্কোপ মানে হলো আপনি এমন ভাবে জিনিসগুলো লিখছেন, এমন ভাবে পয়েন্টগুলোকে লিখছেন, এমন ভাবে সেন্টেন্সটা বা এমন ভাবে স্টেটমেন্টটা লিখতেছেন, যে আপনার স্টেটমেন্টের মধ্যে কতটুকুন আপনি স্কোপ রাখতেছেন সেটাই ইম্পর্টেন্ট। আমার কথাটা কি বুঝতেছেন? আপনি কতটুকুন স্কোপ রাখতেছেন সেটা হলো ইম্পর্টেন্ট। কিরকম, মনে করেন বিসিএস এর কথা যদি আমি চিন্তা করি, তো বিসিএস এর ধরেন অ্যাডমিন ক্যাডার হওয়ার জন্য
এটার স্কোপ আসলে এখানে কোনো স্কোপ নাই। কিরকম? এখানে যে কোনো সাবজেক্টের স্টুডেন্ট অ্যাডমিন ক্যাডার হইতে পারবে, যে কোনো ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট অ্যাডমিন ক্যাডার হইতে পারবে, যে কোনো মেডিকেলের স্টুডেন্ট অ্যাডমিন ক্যাডার হইতে পারবে, সবাই কিন্তু হইতে পারবে। বাট আমি যদি বলি স্বাস্থ্য ক্যাডার, খেয়াল করেন, আমি যদি বলি স্বাস্থ্য ক্যাডার, স্বাস্থ্য বানানটা যেন কি? দন্তের শয়ে ব আছে বোধহয়, না? দন্তের শয়ের নিচে ব না? স্বাস্থ্য বানানটা কি? এরকমই বলি। জি ভাইয়া, ব আছে। আচ্ছা। ধরেন এই যে হেলথ, তাহলে আমি যদি বলি এটা একটা স্বাস্থ্য ক্যাডার, হেলথ ক্যাডার, তখন কিন্তু এই ইঞ্জিনিয়াররা, এই অন্য ক্যাডারের ছেলেপিলে এরা কিন্তু এই স্বাস্থ্য ক্যাডারের পরীক্ষা দিতে পারবে না। শুধুমাত্র যারা মেডিকেল তারাই কেবলমাত্র এই স্বাস্থ্য ক্যাডারের পরীক্ষাটা দিতে পারবে। তার মানে স্কোপ ওয়াইজ যদি আমি চিন্তা করি, তার মানে একটা অ্যাডমিন ক্যাডার বা ফরেন ক্যাডার, এটার স্কোপ কিন্তু একটা হিউজ। বাট যখন আমি স্বাস্থ্য ক্যাডারে যাচ্ছি তখন এর স্কোপ কিন্তু একদম খুবই মিনিমাইজ হয়ে আসলো। আপনারা কি আমার কথাটা বুঝতেছেন? সো এখানে আসলে স্কোপ বলতে আমি আসলে কি বুঝাইছি এটাই আপনাদেরকে ব্যাখ্যা করতে। স্কোপ বলতে আমি বুঝাচ্ছি, আপনি যখন রাইটিং লিখবেন তখন আপনি যদি ব্যান্ড 8 পাইতে চান, ব্যান্ড 7 পাইতে চান, তাহলে রাইটার্স অ্যাভয়েড ডিসকাস এভরিথিং। খুবই একটা গুরুত্বপূর্ণ কথা। ডিসকাস এভরিথিং মানে হলো এই যে সকল স্টুডেন্টরা এই ক্যাডারে পরীক্ষা দিতে পারবে। মনে করেন এটা একটা অ্যাডমিন ক্যাডার, এটার মানে হলো এভরিথিং। অ্যাডমিন ক্যাডার মানে এভরিথিং, সবকিছু, সব স্টুডেন্ট এই অ্যাডমিন ক্যাডারে পরীক্ষা দিতে পারতেছে। এই ধরনের জিনিসপত্র অ্যাভয়েড করতে হবে আমাকে রাইটিং এ। রাইটিং এ কি করতে হবে? আমাকে স্পেসিফাই করে দিতে হবে যে তুমি কোন কথাটা আসলে বলতেছো, যেটা একটা স্বাস্থ্য ক্যাডার। এই যে কথাটা স্পেসিফাই করে দেওয়া, এটাকে বলা। কেমনে? মনে করেন আপনি একটা রেসপন্স লিখলেন যে টেকনোলজি চেঞ্জেস লাইফ। দেখেন, এখন এই যে টেকনোলজির কথাটা যে বললেন, এটা কোন টেকনোলজি? এটা কি মোবাইল টেকনোলজি? এটা কি অটোমেশন টেকনোলজি? এটা কি আর কি ধরনের টেকনোলজি? টেকনোলজির কিন্তু কোনো শেষ নাই। ইন্ডাস্ট্রিয়ালাইজ এখন যে টেকনোলজি গুলো আমাদের ডেভেলপ হয়েছে, তাহলে এটা কি আমাদের হাতে অপারেট করা যায় এরকম কোনো টেকনোলজি, নাকি মেশিন দিয়ে চালানো যায় এরকম কোনো টেকনোলজি? মানে টেকনোলজির কিন্তু অভাব নাই। সো আপনাকে কি করতে হবে? এত বিশদ ডোমেইনে না বলে কেমন টেকনোলজি, এইটাকে আপনাকে স্পেসিফাই করতে হবে। যেমন আমি বললাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, একদম স্পষ্ট কেমন টেকনোলজি, এটা একটা এআই টেকনোলজি। আবার বলতেছি লাইফকে চেঞ্জ করে। এখন লাইফকে কেমন ভাবে চেঞ্জ করতে পারে? এটা কি পজিটিভলি চেঞ্জ করে? এটা কি নেগেটিভলি চেঞ্জ করে? এটা কেমন চেঞ্জ? এটা কি অ্যাডভার্স চেঞ্জ? এটা কি ডেট্রিমেন্টাল চেঞ্জ? নাকি এটা কি বেনিফিশিয়াল চেঞ্জ? না কেমন? তার মানে চেঞ্জ শব্দটা কিন্তু একটা জেনারেলাইজ শব্দ, এর কোনো স্কোপ আমরা বলে দেই নাই। সো আমাকে কি করতে হবে? চেঞ্জ মানে কেমন চেঞ্জ, এটা আমাকে বলে দিতে হবে যে এটা হলো একটা প্রোডাক্টিভ চেঞ্জ, একটা প্রোডাক্টিভিটি নিশ্চিত করে। এই যে ওয়ার্ক প্লেসের প্রোডাক্টিভিটি দেয়। চেঞ্জ বলতে এখানে ট্রান্সফর্মিং লিখছি। তাহলে দেখেন, আপনি যদি এই লাইনটা পড়েন উপরের, যে বলতেছে টেকনোলজি চেঞ্জেস লাইফ, আর ওইটাকে একটু সুন্দর করে স্কোপটা যদি আপনি বলে দেন যে আমি আসলে কোন চেঞ্জের কথা বলতেছি, কোন লাইফের কথা বলতেছি, তাহলে এখানে আমি স্পষ্ট করে বলে দিলাম যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ ট্রান্সফর্মিং ওয়ার্কপ্লেস প্রোডাক্টিভিটি। মানে চেঞ্জ করবে, কাকে চেঞ্জ করবে? আমাদের ওয়ার্কপ্লেসের প্রোডাক্টিভিটিটাকে চেঞ্জ করবে। কে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আপনারা কি বুঝতে পারছেন? সো আমরা যখন থিসিস স্টেটমেন্ট লিখবো তখন এরকম জেনারেলাইজ কথাবার্তা লেখা হবে না যে যার মানে কি এই ব্যাখ্যা করার জন্য আবার ডক্টর সলিমুল্লাহ স্যারকে আবার হায়ার করা লাগবে। এরকম করে বর্ণনা করলে হবে না যে আপনার এটার জন্য আবার আরেকজন ব্যাখ্যাকারক লাগবে, আরেকজন বর্ণনাকারক লাগবে। দেখবেন যে কোরআনের যে আয়াতগুলো আছে, এই আয়াতগুলো এক একটা আয়াতকে কিন্তু বর্ণনা করার জন্য আলাদা আলাদা মুফতি থাকে, হ্যাঁ, আলাদা আলাদা বই থাকে, হ্যাঁ, যে ওই বইগুলো নিয়ে আপনাকে এই লাইনটার মানে কি এটার আবার ব্যাখ্যা পড়তে হবে। দেখা গেল ওইটার ব্যাখ্যা আছে ধরেন আপনার 10 লাইনের ব্যাখ্যা। তো এরকম করে আপনার থিসিস স্টেটমেন্ট লেখা যাবে না। থিসিসকে কি লিখতে হবে? একদম স্পষ্ট করে লিখতে হবে যে কোন পয়েন্টের মাধ্যমে এই চেঞ্জটা হইতেছে, কি আসলে জিনিসটা। বুঝতে পারছেন আপনারা স্কোপটা? স্কোপ আমি জাস্ট 2 লাইনে কথা বলে কিন্তু পার করে দিতে পারতাম, আমি কিন্তু এটা করলাম না। আমি এটাকে একদম সুন্দর করে বুঝায় দেওয়ার চেষ্টা করলাম, যেন আপনারা যখন লিখবেন এই স্কোপ যেন আপনাদের মাথায় থাকে। 4 নাম্বার যে পয়েন্টটা, সেটা হলো ডিরেকশনটা দেখানো, যে আপনি যে রাইটিংটা লিখলেন এটা আসলে কোন দিকে যাবে, এই ডিরেকশনটা, এই রোড ম্যাপটা আপনাকে আগে থেকে বলে দেওয়া। কিরকম? এটা হলো যেমন এখানে লিখছি, যে এক্সামিনার প্রেডিক্টস দ্য এসে। আপনার থিসিস স্টেটমেন্ট পড়েই
এক্সামিনার ধরে ফেলবে যে এই এসেটা আসলে কোন দিকে যাইতেছে, আর অনুমান পাবে, এটার একটা গাইডলাইন পাবে। সহজ কথা হলো ডিরেকশন মানে কি, গাইডলাইন। সো এটা কোন দিকে গাইড করতেছে এইটার একটা সিনপসিস বা সারাংশ, একটা সামারি আগের থেকে ডিরেকশনে দিয়ে দেওয়া থাকবে। যেমন আমি যদি একটা ভালো থিসিস স্টেটমেন্ট পড়ি, দেখেন এখানে এক্সাম্পলে বলতেছে যে আই বিলিভ গভর্নমেন্ট শুড প্রায়োরিটাইজ রিনিউয়েবল এনার্জি। দেখেন এখান পর্যন্ত জেনারেলাইজ কথাবার্তা যে গভর্নমেন্টকে প্রায়োরিটাইজ করতে হবে কোথায়, রিনিউয়েবল এনার্জিতে। কেন করতে হবে এই কথা আপনাকে এখানে বলতে হবে। তাহলে এই বলতেছে বিকজ ইট রিডিউস এনভায়রনমেন্টাল ড্যামেজ। কি করে, এনভায়রনমেন্টাল ড্যামেজটাকে রিডিউস করে, এক নাম্বার কথা। আর দুই নাম্বার কথা হলো স্ট্রেংথেনস লং টার্ম এনার্জি সিকিউরিটি। আর সিকিউরিটিটাকে কি করে, এই যে স্ট্রেংথেন করে, শক্তিশালী করে সিকিউরিটিকে, এনার্জি সিকিউরিটি। তাহলে দেখেন আমি এখানে বললাম যে ধরেন আমাকে প্রশ্নে বলছে যে গভর্নমেন্টের আসলে রিনিউয়েবল এনার্জিতে টাকা ঢালা উচিত কি উচিত না, প্রায়োরিটি দেওয়া উচিত কি উচিত না, ফান্ডিং করা উচিত কি উচিত না, ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি? তাহলে আপনি বললেন এগ্রি করি। কেন এগ্রি করো, এই কথাটাকে আপনাকে এখানে বলে দিতে হবে যে কেন এগ্রি করি। এর কারণ হলো রিনিউয়েবল এনার্জিতে এই কারণে সরকার ইনভেস্টমেন্ট করবে, প্রায়োরিটি দিবে। কেন? কারণ রিনিউয়েবল এনার্জিতে আমরা যদি ইনভেস্টটা বাড়াই বা প্রায়োরিটি দেই তাহলে কি হবে, এনভায়রনমেন্টাল ড্যামেজটা রিডিউস হবে, আর কি হবে, লং টার্ম এনার্জি সিকিউরিটি পাবো আমরা। দেখেন তাহলে এই যে লাইনটা যখন পড়বে একটা এক্সামিনার, তখন কিন্তু সেই স্পষ্ট হয়ে যাচ্ছে দ্য এক্সামিনার অলরেডি প্রেডিক্টস, যেখানে কি আছে, তার মানে এই স্টুডেন্টটা বডি প্যারাগ্রাফ 1-এ কি দেখাবে, এনভায়রনমেন্টাল ড্যামেজ নিয়ে কথাবার্তা বলবে। এনভায়রনমেন্টাল ড্যামেজটা কিভাবে রোধ করা যায় এই রিনিউয়েবল এনার্জির মাধ্যমে, এটা নিয়েই এই স্টুডেন্টরা হয়তো কথাবার্তা বলবে। আর বডি প্যারাগ্রাফ 2-তে গিয়ে এই স্টুডেন্টরা স্বাভাবিকভাবেই কিভাবে আমরা এনার্জি সিকিউরিটিটা বাড়াবো রিনিউয়েবল এনার্জিতে প্রায়োরিটাইজ করে, এই কথাটা হয়তো বলবে। এই কথাটার স্পষ্ট একটা গাইডলাইন, একটা রোড ম্যাপ আমি এক্সামিনারকে থিসিস স্টেটমেন্টের মধ্যে দিয়ে দিলাম। আপনারা কি বুঝতেছেন? এটাকে আমি বলতেছি ডিরেকশন। আপনি যে থিসিসটা লিখলেন সেটার মধ্যে আসলে এরকম কোনো ডিরেকশন আছে কিনা এবং স্কোপ আছে কিনা। দেখেন এখানে কিন্তু স্কোপও দেখাই দিচ্ছি, যে স্কোপ বলতে আমি বুঝাচ্ছি কেমন ড্যামেজ, এনভায়রনমেন্টাল ড্যামেজ, আর কি ধরনের সিকিউরিটি বাড়াবে, এনার্জি টাইপের সিকিউরিটিকে স্ট্রেংথেন করবে। তো এখানে কিন্তু স্কোপটাও আমি বলে দিচ্ছি স্পষ্ট করে। এই জিনিসটাই মূলত এক্সিলেন্ট কোহিরেন্সের একটা হ্যাঁ একটা মেসেজ, যে আমার প্রশ্ন যা আমাকে জিজ্ঞেস করা হয়েছে তার সাথে আমি যে রেসপন্সটা জেনারেট করছি সেটার সাথে কতটা যুক্তি আমি এনশিওর করতে পারতেছি, কতটা মিল বন্ধন একটার সাথে একটার কানেকশন কতটাকে আমি বিল্ড করতে পারতেছি, এটাকেই বলে হলো কোহিরেন্স। ক্লিয়ার? ফাইনাল যে জিনিসটা, এইটুক 4টা জিনিস দেখাইতে পারলেই আপনার থিসিস স্টেটমেন্ট ভালো রকম হয়ে গেল। বাট আর একটা জিনিস আপনাকে নিশ্চিত করতে হবে, যেহেতু আপনি একটা একাডেমিক রাইটিং লিখতেছেন, সে একাডেমিক রাইটিং লিখতে গেলে আপনাকে টোনটাকে এনশিওর করতে হবে, একাডেমিক টোনটাকে। টোন মানে কিরকম, স্টুডেন্টরা যেমন লেখে আই থিঙ্ক, আই ফিল, আই গেস, ইউ নো, এই যে আই গেস এই শব্দ লেখা মানে আপনার রাইটিং একবার এখানেই শেষ, প্রথম লাইনেই শেষ। কেন? কারণ আপনি এখানে যদি আই গেস মানে কি আমি শিওর না, আমি আন্দাজের উপরে দিতেছি আই গেস। আর আন্দাজের উপরে কি কথা আছে নাকি এই জায়গায়? এটা একটা একাডেমিক রাইটিং, আপনি জানেনই না আপনি কি লিখতেছেন, তাহলে কি পড়বো? সো এই ধরনের আই ফিল, আপনি মনের মধ্যে কি ফিল করলেন কি ফিল করলেন না, আপনার কি আবেগে আছে কি আবেগে নাই, এগুলো জিনিস আমার দেখার বিষয় না। অথবা আপনি কি জানেন আপনি কি জানেন না সেটা আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় হলো এটা লজিক্যাল কিনা। আপনি যে তথ্যটা জানেন, আপনি জানেন যে মেসি এখনো বিয়ে করে নাই, কিন্তু মেসি আদৌ বিয়ে করছে কি করে নাই এটার ভেরিফিকেশন চাইবে এক্সামিনার। ঠিক আছে? আপনার মন গড়া কথা যে হ্যাঁ মেসি বিয়ে করছে, হ্যাঁ মেসি বিয়ে করে নাই, এগুলো দেখবে না এক্সামিনার। সো যে ইউ নো, আই গেস, আই ফিল, আই থিঙ্ক, এই টাইপের ইনফর্মাল কথাবার্তা এখানে বলা যাবে না। তাহলে আমরা কি ব্যবহার করতে পারি? এই যে ইউজ করতে পারেন আই বিলিভ, অথবা ইট ইজ এভিডেন্ট দ্যাট, অথবা দিস এসে আর্গিউস ফ্রম মাই পার্সপেক্টিভ, এভাবে। আমি কি ক্লাস বুঝাতে পারছি? আমি আগে আপনাদেরকে বলে রাখছিলাম যে খাতা কলম নিয়ে ক্লাসের মধ্যে আসে। তাহলে দেখি কে কেমন খাতা কলম নিয়ে আসছেন। আপনারা যে কাজটা করবেন, এতক্ষণ যা বুঝলেন সেটার উপর আমি একটা মিনি অ্যাক্টিভিটি দিব, যেখানে একটা প্রশ্ন দেওয়া আছে সুন্দর করে। প্রশ্নটা হলো এরকম যে সাম পিপল বিলিভ চিলড্রেন শুড ইউজ ট্যাবলেটস বা ডিভাইস, ট্যাবলেট মানে ওই যে ল্যাপটপের মতন যে ট্যাবলেট থাকে, মোবাইলের মতন বড় ট্যাবলেট, ইন স্কুল, স্কুলের টাইমে
স্টুডেন্টরা বা চিলড্রেনরা, বাচ্চারা এই যে মোবাইলের মতন এই ট্যাবলেট গুলো বা ডিভাইস গুলো নিয়ে স্কুলে যে যাবে, এই জিনিসটা কি ভালো না খারাপ? এই সেন্টেন্সটাকে আপনারা থিসিস স্টেটমেন্ট বানাবেন। মনে করেন এটা একটা কোয়েশ্চেন যে আপনাকে বলছে যে বাচ্চারা এই ট্যাবলেট নিয়ে স্কুলে যায়, এটা কি ভালো? ক্লাসে ট্যাবলেট ব্যবহার করা এটা কি ভালো নাকি খারাপ? মনে করেন প্রশ্নটা হলো ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি। তাহলে আপনি এগ্রি হলে এগ্রি, ডিসএগ্রি হলে ডিসএগ্রি হলে থিসিস স্টেটমেন্টটা কেমনে লিখতেন? আপনি যে আন্ডারস্ট্যান্ডিংটা এখান থেকে গ্যাদার করলেন, এই আন্ডারস্ট্যান্ডিং এর উপরে এটাকে একটা থিসিস স্টেটমেন্ট এখন লিখবেন আপনারা। খাতা কলমে লিখতে পারলে খুবই ভালো। আর যদি খাতা কলমে লিখতে না পারেন তাহলে আপনারা আরেকটা কাজ করতে পারেন, সেটা হলো এই যে এখানে কমেন্ট বক্স আছে, যে মেসেজ লেখা যায়, এখানেও চাইলে আপনারা মেসেজ লিখতে পারেন। আমার আবার কিবোর্ড শর্ট হয়ে গেছে, খালি 3 উঠে। বুঝতে পারছেন? খাতা কলমে লেখেন, সেটা ভালো হয়, একটু ভালো চিন্তা করতে পারবেন। ভাই আমি কোশ্চেনে রাখতেছি, আমার এই যে কিবোর্ড শর্ট হয়ে গেছে, বুঝতে পারছেন? আমি কোশ্চেনে দিয়ে রাখতেছি, কোনো অসুবিধা নেই। এই যে নিচে সাম পিপল বিলিভ চিলড্রেন শুড ইউজ ট্যাবলেট বা ডিভাইস ইন স্কুল। দ্রুত লিখে ফেলতে হবে। সেই জন্য কি লাগবে? দুইটা আইডিয়া লাগবে। ওই যে উপরে যে জিনিসগুলো দেখাইলাম, মেন আইডিয়াস লাগবে, পজিশনিং লাগবে। প্রথমে হলো পজিশনিং, তারপরে হলো মেন আইডিয়া, তারপর হলো স্কোপ, তারপর হলো ডিরেকশন, এরপরে একাডেমিক টোন। হয়ে গেলে সাথে সাথে হ্যান্ড রেজ করবেন, ঠিক আছে?
হ্যান্ড রেজ করে রাখেন সবাই, আমি দেখে অলরেডি তো কমেন্টও করতেছে, ওগুলো না একটু আমি পড়ে তারপরে অ্যানালাইসিস দেব। তামজিদ ভাই, পয়েন্ট আমি দিতে বলি না, আমি থিসিস স্টেটমেন্ট লিখতে বলছি। আমি কিন্তু পয়েন্ট জানতে চাই না। আপনি যে পয়েন্ট বানাইছেন এটা হলো গত ক্লাসের পড়া, আইডিয়া জেনারেশনের ক্লাস এটা। কিন্তু সাবিকুন আপা যেরকম একদম থিসিস লিখছে, এরকম থিসিস স্টেটমেন্ট চাইছে। এই যে আব্দুর রহিম ভাই কমেন্টে যেভাবে লিখছে, এটা একটা থিসিস স্টেটমেন্ট লিখছে, এরকম চাইছি। হুম, প্রশ্ন আগে বুঝতে হবে। প্রশ্ন বোঝাও হলো ভালো রাইটিং এর একটা লক্ষণ, একটা অংশ। আচ্ছা, ঠিক আছে, আমি আসলে একটু ক্রস চেক করলাম যে স্টুডেন্টরা আসলে ক্লাসটা কি ঠিক মতন বুঝতেছে কিনা। এই জন্যই মূলত আমি এই কাজটা দিলাম। আচ্ছা, তিন্নি আপা কি লিখছেন শুনি তো। In my opinion, children should not use electronic devices in school because children are not capable enough to resist themselves from playing games, and it will distract them from learning properly or studying. একটু সেন্টেন্স তো লিখতে বলিনি, আমি তো একটা সেন্টেন্স লিখতে বলি, আপনি কয় সেন্টেন্স লিখছেন? ভাইয়া একই সেন্টেন্সের ভিতরে লিখছি। ওইরকম লিখলে হবে না, ওটা থিসিস স্টেটমেন্ট তো হবে। স্টেটমেন্ট মানে কি? স্টেটমেন্ট মানে কি? স্টেটমেন্ট মানে সেন্টেন্স। এক লাইনে লিখতে হবে, এক লাইনে। তাহলে এক লাইনে আপনি অনেকগুলো লাইন কিভাবে কানেক্ট করবেন? তাহলে আপনি সাবঅর্ডিনেটিং কনজাংশন লাগাবেন অথবা কোঅর্ডিনেটিং কনজাংশন লাগাবেন, অ্যান্ড অর বাট অথবা সিন্স, অ্যাজ, অলদো, ইভেন দো, হোয়াইল, এগুলো লাগাইতে হবে। বুঝতে পারছেন? বুঝছি এগুলো ভাইয়া। অবশ্য আমি গ্রামার ক্লাসে শিখাবো। বাট এই যে এরকম ইট, ইট লাগানো, এগুলো সেন্টেন্সের অর্নামেন্টাল। এগুলো হলো কেমন মেকআপ, ওই গ্রামের কিছু চাচাতো বোন খালাতো বোন মেকআপ মারে না, ওই রকম মেকআপের মতো। ওগুলো মারলে চেহারা আরো খারাপ লাগে, ওর চেয়ে ন্যাচারাল থাকলে এটাই ভালো। আর আমি বললাম যে আই বিলিভ দিয়ে শুরু করুন, এটা আরো ভালো। ফ্রম মাই পার্সপেক্টিভ, দিস এসে আর্গিউ, এভাবে মাই ওপিনিয়নও বলা যায়। বাট তারপর আরেকবার পড়েন তো কি লিখছেন, আস্তে আস্তে পড়েন, আমি তো একটু তাড়াহুড়া করে যাইতে পারতেছি না। আবার পড়েন। In my opinion, children হ্যাঁ। should not use electronic devices in school হুম। because children are not capable enough to resist them. চিলড্রেন, চিলড্রেন্স, Children's apostrophe s. ও চিলড্রেন দের, আচ্ছা আচ্ছা। হুম। Children are not capable enough to resist themselves from playing games, হুম, and it will distract them from learning properly. বুঝতে পারছি। ঠিক আছে, এবার একটু অ্যাকাউন্ট। আরেকজন হ্যান্ড রেজ করছিল, এবার হ্যান্ড ডাউন করে ফেলছে কেন? কে হ্যান্ড রেজ করছিলেন আরেকজন? আর রায়হান কাদের, রায়হান কাদের কি লিখছেন বলেন? যারা খাতায় লিখছে তাদের এটা নিতেছে, আর যারা এখানে লিখছে তাদের তো এটা আমি নিজেই পড়বো। রায়হান কাদের কি লিখছেন? দ্রুত পড়তে হবে, আর হ্যান্ড রেজ নিব না আমি, টাইম। রায়হান কাদের দ্রুত পড়েন। কি রে ভাই, তানিয়া পড়েন, তানিয়া পা জি ভাইয়া। পড়েন। I believe children should avoid using technological devices in classroom because it can be a distraction in their concentration and learning. ইট ক্যান বি ডিস্ট্রাকশন হয় না, এখানে নাউন হয় না। ইট ক্যান বি এর পরে ভার্বের V3 ফর্ম হয়, ডিস্ট্রাক্টেড। Distracted. জি ভাইয়া। আর একটা হলো ডিস্ট্রাকশন করা, আর একটা কি পয়েন্ট, মেন পয়েন্টটা কি, লজিকটা কি? আর একটা লজিক কি? Distracted to their concentration and learning. দুইটাই তো ডিস্ট্রাকশন, পয়েন্ট আলাদা আলাদা হইতে হবে। একটা হলো ডিস্ট্রাক্ট করে, আর কি করে? ডিস্ট্রাক্ট মানে তো কনসেন্ট্রেশন, নাকি? জি ভাইয়া। জি। তাহলে দুইটা আলাদা আলাদা স্ট্রং পয়েন্ট দিতে হবে। জি আচ্ছা, ভাইয়া। অদ্বিতীয় আপনি কি লিখছেন? দ্রুত পড়েন।
লজিক দুটা কি পড়ছে লিখছেন ওইটা লেখেন, ওইটা বলেন। আমি একটা লজিক লিখছি ভাইয়া। একটা লিখলে তো আপু হবে না, কারণ আপনি একটা লজিক লিখলে একটা বডি প্যারাগ্রাফ হবে, তাহলে একটা বডি হ্যাঁ, প্যারাগ্রাফ বুঝতে পারছি। আমরা 250 ওয়ার্ড পূরণ করতে পারবো? হুম। এটা আমাকে আগেই চিন্তা করতে হবে। আচ্ছা, আরেকটা কথা শুনেন বাকিরা, আপনি যদি থিসিস স্টেটমেন্টে কোনো লজিক না দেন আর ওই লজিকের উপর যদি বডি প্যারাগ্রাফ লিখতে যান, তাহলে আপনার লেখা কিন্তু 5.5। আপনাদেরকে আমি বুঝাতে পারছি? আপনি হেডলাইনে পরিমণির কোনো কথা নাই আর আপনি বডি প্যারাগ্রাফে গিয়ে আবার পরিমণির বক্তব্য দিচ্ছেন, তাহলে কিন্তু হবে না। উপরে লিখলেন বিদ্যা সিনহা মিম, বডি প্যারাগ্রাফে পরিমণি, তাহলে কিন্তু হবে না। আপনার ব্যান্ড স্কোর কত? 5.5। কেন? কারণ আপনার কোহিরেন্স না একটা লাইনের সাথে একটা লাইন। বুঝতে পারছেন সবাই? গেল। আর যদি স্টেটমেন্টে মানে আইডিয়া দিয়ে বডি প্যারাগ্রাফে লিখতে না পারে তাইলে? ওখানে তো আমি এখনো যাই না, এখন তো আমি দেখতেছি আপনাদের মুরত আচ্ছা। কতটুকু দেখতেছি, আমি তো ওখানে যাই না, ক্লাসে এখন আমি অর্ধেকই করি না। এতক্ষণ পর্যন্ত আমি কাকে বলে শিখাইলাম আর কাকে বলে বুঝে আপনারা কি করতে পারতেছেন সেটা আমি দেখতেছি। ক্লিয়ার? হ্যাঁ, জাহানারা কি লিখছেন ম্যাম, কি লিখছেন? In my point of view, using tablet would to be prohibited because it reduces concentration on academic learning. Hello? তারপরে কি? না, আমি তো একটাই লিখছি, মানে আমিও পয়েন্ট একটাই দেখাইছি। মিনিমাম দুটা বা তিনটা দেখাইতে দেরি করে বলছেন অলরেডি। এত সময় নিয়ে আপনি থিসিস স্টেটমেন্ট লেখার টাইম পাবেন, আপনার টাইমই 40 মিনিট। এর মধ্যে আপনি 8 মিনিট ধরে ওদিকে চিন্তা করছেন আর 32 মিনিট আপনাকে লিখতে হবে। জান্নাতুল কি লিখছেন দ্রুত বলেন। I completely disagree that students should use electronic gadgets in school because this distracts students from learning and creates inequality among learners. আপনি এগ্রি করলেন যে প্রথমে আবার Disagree করিয়েছি, disagree বলেছি। দ্বিতীয় পয়েন্টটা কি বললেন? Create inequality among learners. কিভাবে এটা ইনইকুয়ালিটি তৈরি করে? সবার তো গ্যাজেট কেনার সামর্থ্য থাকবে না, অনেক ফ্যামিলিতে দেখা যাবে যে তারা গ্যাজেট প্রোভাইড করতে পারছে না, ওই ক্ষেত্রে হয়তো ইনইকুয়ালিটি মানে হলো অসমতা। তো এখানে ওয়ার্ড ইউজের একটা ব্যাপার আছে। আর এটা তো ম্যান্ডেটরি কথা বলে না যে স্কুলগুলো ম্যান্ডেটরি করছে বাচ্চাদেরকে এটা নিয়ে আসতেই হবে, এটা তো বলে না প্রশ্ন, এটা তো চাপাই দেয় না। এই জন্য মানে অনেক স্টুডেন্ট নিয়ে যাবে, আবার অনেক স্টুডেন্ট নিয়ে যাবে না, ওই ক্ষেত্রে ইনইকুয়ালিটিটা ক্রিয়েট হবে। যারা নিয়ে যেতে পারবে না তারা হয়তো বা ফ্যামিলিতে এসে প্রেসার ডিমান্ড করবে, ফ্যামিলির কাছে চাইবে। যাদের ইকোনমি ওই পর্যায়ে নাই তারা হয়তো বা প্রোভাইড করতে পারবে না, তাদের প্যারেন্টসরা। এত কথা তো ম্যাডাম বলা যাবে না ওই জায়গায়, এত কথা তো আচ্ছা, ওখানে তো রাইটিং মানে কিন্তু আপনি আবার দাঁড়িয়ে এক্সামিনার সামনে আর কথা বলার সুযোগ নেই আছে না। রাইটিং মানে তুমি অলরেডি এখানে রেখে গেছো, এই খাবার দেখে আমাকে বুঝতে হবে যে এই খাবার কে পাঠাইছে, আমার প্রিয় মানুষ না আমার মা না আমার বাপ না কে, বুঝাতে পারছি? ওখানে অ্যাডভোকেট করার কেউ থাকবে না, আমার লেখা আমার হয়ে কথা বলবে। তো এমন কোনো লেখা লেখা যাবে না যেটার মধ্যে কনফিউশন আছে। ক্লিয়ার? যেটা নিয়ে এক্সামিনার অন্যদিকে পাও তুলে নিতে পারে, কারণ এক্সামিনার তো চিন্তা করবে তার নিজের মেজাজ থেকে, সে তো আমার সাথে কনসাল্ট করতে চান। ক্লিয়ার? ওকে, এতক্ষণ আপনাদেরকে আমি কাকে বলে শিখাইলাম, ভয়ের কারণ নাই, কিভাবে লিখতে হয় সেটা তো আমি এখন শিখাবো। তার আগে একটু আমি এখানকার কমেন্ট দেখি। সাবিকুন আপা লিখছে, আই বিলিভ চিলড্রেন শুড নট অ্যালাউ এনি ডিভাইসেস ইন ক্লাসরুম। কেন? কারণ ইট ক্রিয়েটস ডিস্ট্রাকশন এন্ড স্টুডেন্ট হ্যাজ লেস কনসেন্ট্রেশন। দুইটা একটু সেম টাইপের জিনিস। ডিস্ট্রাকশনই একটা ভালো পয়েন্ট, এখানে কনসেন্ট্রেশন না দিয়ে আর অন্য কিছু দেওয়া যেতে পারতো। ওকে, তাহমিদ ভাইয়ের তো জাস্ট আইডিয়া জেনারেট করছে রিডিউস কনসেন্ট্রেশন, আর এখানে হলো বিকাম অ্যাডিক্টেড। এই যে দুটো একটা ভালো পয়েন্ট, কারণ একটা কনসেন্ট্রেশন কমায় সেটা একটা ভালো, আবার অ্যাডিকশন বাড়ায় সেটাও আবার একটা ভালো। স্টিমিউলেট অ্যাডিকশন, তাই লিখতে পারতাম। তাহলে এটাকে কিভাবে থিসিস বানানো যায় এটা শিখতে হবে। আব্দুর রহিম ভাই লিখছে, আই বিলিভ চিলড্রেন শুড নট বি অ্যালাউড টু ইউজ এনি ডিভাইসেস ক্লাসরুমে। কেন? কারণ ইট ক্রিয়েটস ডিস্ট্রাকশনস। এখানে আবার আলাদা করে এজ দেওয়ার দরকার নাই, ডিস্ট্রাকশন নিজে একটা
অ্যাবস্ট্রাকটিভ একটা নাউন। সো অ্যাবস্ট্রাকটিভ নাউনের ক্ষেত্রে ওটা এমনি বোঝায় এটা প্লুরাল টাইপের বা সিঙ্গুলার টাইপের। হ্যাঁ, ওটার আবার আলাদা সিঙ্গুলার প্লুরাল নেই। স্টুডেন্টস হ্যাভ লেস কনসেন্ট্রেশন, দুটাই একই টাইপের জিনিস। হাবিবা মাহিন লিখছে ফ্রম মাই পার্সপেক্টিভ কিডস শুড নট, এই যে সুন্দর একটা শব্দ লিখেছে, চিলড্রেন বারবার না লিখে কিডস লিখছে, এই যে প্যারাফ্রেজিং, এর মধ্যেও প্যারাফ্রেজিং করলে কিন্তু নেকি বেশি, বুঝতে পারছেন? চিলড্রেন আছে বলে আপনি চিলড্রেন কেন লিখবেন, কিডস লিখতে পারেন। যদিও কিডস একটা ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ, চিলড্রেন একটা ফর্মাল ল্যাঙ্গুয়েজ। শুড নট অ্যালাউড, শুড নট এর পরে কখনো অ্যালাউড হয় না, কারণ শুড একটা সিঙ্গুলার ইয়া নাম্বার, প্রেজেন্ট নাম্বার। এখানে যদি শুধুমাত্র বি লিখতেন তাহলে আপনি অ্যালাউড লিখতে পারতেন। আপনি আবার বলতে পারেন ভাইয়া শ্যালের তো পাস্ট টেন্স হলো শুড, এই জন্য অ্যালাউড লিখছি। নো, এটা মডাল ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, তো এখানে বি ব্যবহার করতে হতো, বি অ্যালাউড অথবা শুড অ্যালাউ, বুঝছেন? গ্রামাটিক্যাল জিনিসটাও দেখতে হবে, এটাও আবার ব্যান্ডেজ করে একটা অংশ। টু ব্রিং ট্যাবলেটস অর ফোনস টু স্কুল বিকজ দে ডিস্ট্রাক্ট দেম ফ্রম লার্নিং, একটাই পয়েন্ট আর কি, এনকারেজ মিসইউজ। আচ্ছা, ডিস্ট্রাক্ট করা আর কি। উর্মি আপা লিখছে মেন পয়েন্টটা, ক্যান নেগেটিভলি অ্যাফেক্ট চিলড্রেন্স কনসেন্ট্রেশন, হেলথ অ্যান্ড ওভারঅল লার্নিং। হ্যাঁ, খুবই ভালো, 3টা পয়েন্ট বলছে। জোনাকি আপু লিখছে যে ক্লাসেস কজ ডিস্ট্রাকশন ঘটায় আর নেগেটিভলি ইম্প্যাক্ট ফেলে দেয়ার মেন্টাল ওয়েলবিংস। এই যে এখানে ইম্প্যাক্টস লেখা যাবে না, কেন লেখা যাবে না? কারণ এখানে আপনি মে কজ লিখছেন, মে কজ আবার লিখছেন, এখানে আবার লিখছেন এন্ড, মানে এটাকে বলে প্যারালেলিজম। এখানে যেহেতু মডাল ভার্বের পরে প্রেজেন্ট ইনডিফিনিট লিখছেন, মানে প্রেজেন্ট টেন্স, তাহলে এখানে আপনাকে নেগেটিভলি ক্যান বা মে নেগেটিভলি ইম্প্যাক্ট লিখতে হতো, বুঝতে পারছেন? অথবা ক্যান নেগেটিভলি ইম্প্যাক্ট লিখতে হতো, তাহলে এটাকে প্যারালেলিজম হইতো, কিন্তু এটা কিন্তু প্যারালেলিজম হয় নাই, স্ট্রাকচারাল ভুল। জোনাকি একইভাবে ওয়াহিদ ভাই লিখছে ইন মাই পয়েন্ট অফ ভিউ চিলড্রেন শুড নট ইউজ ডিভাইসেস ইন ক্লাসরুম বিকজ ইট ডিস্ট্রাক্ট। ইটের পরে কখনো ডিস্ট্রাক্ট লেখা যায় না, ডিস্ট্রাক্টস হবে। থার্ড পারসন সিঙ্গুলার পরে ভার্বের শেষে এস বাই এস, দ্য কনসেন্ট্রেশন এন্ড ওয়েস্ট অফ লার্নিং টাইম। হ্যাঁ ভালো, 2টা পয়েন্ট লিখছে, বাট একটু সুন্দর করে গুছা লিখতে হতো। বাট ভাইয়ের পয়েন্ট ক্লিয়ার, একটা হলো টাইমের ওয়েস্টেজ আর একটা হলো কনসেন্ট্রেশনের ডিস্ট্রাকশন। গুড। এরশাদ লিখছে আই এগ্রি, চিলড্রেন কি করে, একটা হলো যে লার্নিং এর ক্ষেত্রে তারা ইন্টারঅ্যাক্টিভ হয়। ও আচ্ছা, এগ্রি করছে যে ব্যবহার করা উচিত, কারণ কি লার্নিংটাকে ইন্টারঅ্যাক্টিভ করা যায়, প্রোভাইড ইজি অ্যাক্সেস টু ইনফরমেশন এন্ড হেল্প স্টুডেন্ট ডেভেলপ, হেল্প স্টুডেন্টের পরে ডাইরেক্ট ডেভেলপ লেখা যায় না, হয় ডেভেলপড লিখতে হয় অথবা ডেভেলপিং লিখতে হয় অথবা টু ডেভেলপ লিখতে হয়। এসেনশিয়াল স্কিল। ওকে, বুঝতে পারছি, সবাই মোটামুটি থিসিসের কাহিনীটা আপনারা ধরতে পারছেন। এখন এটাকে কিভাবে সুন্দর করে লেখা যায় এটা আপনাদেরকে শিখতে হবে। সো ব্যাক টু আওয়ার ক্লাস। এখন আবার সবাই কনসেন্ট্রেশন দেন, এতক্ষণ যে যেভাবে এলোপাথারি ছিলেন বাদ। সে এতক্ষণ প্রথম অংশে আমরা কেবল জিনিসটা কি সেটা শিখলাম, এখন আমরা জিনিসটাকে কিভাবে বানাতে হয়, কুক কিভাবে করতে হয়, এই জিনিসটাই আমরা এখন ক্লাসে শিখবো। সেটার পসিবল অ্যান্সার আসলে কিরকম হতে পারে একটু আপনাদেরকে দেখাই। সেটার পসিবল অ্যান্সার হতে পারে এরকম যে আমরা বললাম যে যদিও এই যে অলদো ব্যবহার কেন করলাম, কারণ হলো ওই যে ওই আপুটা যেমন মাঝখানে ইট ব্যবহার করলো, 2টা সেন্টেন্সে ভাগ করে দিল। থিসিস স্টেটমেন্ট কখনো এরকম 2-3টা সেন্টেন্সে লেখা যাবে না, একটা স্টেটমেন্ট হবে, এর মধ্যে 2-3টা সেন্টেন্সকে আমরা একত্রিত করে কমপ্লেক্স সেন্টেন্স বানাবো, ঠিক আছে, কমপ্লেক্স স্ট্রাকচার বানাবো। তাহলে কিভাবে, যদিও ডিজিটাল ডিভাইস গুলা ক্লাসরুম লার্নিংটাকে এনহ্যান্স করে, কিন্তু আমি বিশ্বাস করি, আমি বলতেছি যে না এটা ব্যবহার করা যাবে না, যদিও ভালো বাট এটা ব্যবহার করা যাবে না, কারণ আমি মনে করি দে শুড বি ইউজড সিলেক্টিভলি, নির্দিষ্ট করে দিতে হবে যে কোন কোন জায়গায় ব্যবহার করা যাবে। কেন? কারণ এক্সেসিভ ডিপেন্ডেন্স মে উইকেন স্টুডেন্টস ক্রিটিক্যাল থিঙ্কিং। কারণ যখন ছোটবেলা থেকে তারা চ্যাট জিটিপি ব্যবহার শিখে যাবে, জেমিনি ব্যবহার শিখে যাবে, তাহলে ওরা এক্সেসিভ ডিপেন্ডেন্স হয়ে গেল, ফলে কি হইলো, তাদের যে ক্রিটিক্যাল থিঙ্কিং এটা তারা উইকেন হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। দেখেন এখানে কিন্তু স্টুডেন্টস এর পরে আমি অ্যাপোস্ট্রফিটা এস এর আগে দিই নাই, পরে দিছি। কেন? কারণ এটা একটা অ্যাডভান্স জিনিস, যে আমরা যখন প্লুরাল ফর্মে বুঝাই যে ওইটার মানেও স্টুডেন্টদের, এটার মানেও কিন্তু স্টুডেন্টদের, কিন্তু এটাতে যখন আপনি এস এর পরে অ্যাপোস্ট্রফি ব্যবহার করবেন তখন এটা প্লুরাল সেন্সে বোঝায়। আর যদি আপনি স্টুডেন্টের পরে অ্যাপোস্ট্রফি এস দিতেন তার মানে ওটা হলো সিঙ্গুলার ফর্মে বোঝায়। তাহলে এই সিঙ্গুলার ফর্মের জিনিস কিন্তু দুনিয়ার সবাই জানে, কিন্তু প্লুরাল ফর্মে যে অ্যাপোস্ট্রফিটা পরে দিতে হয় এটা কিন্তু অনেক স্টুডেন্টরা জানে না। তো আপনারা এভাবে ইউজ করবেন। তাহলে এখানে 2টা পয়েন্ট স্পষ্ট, একটা হলো ক্রিটিক্যাল থিঙ্কিং কে দুর্বল করে, আর কি করে, আন্ডারমাইন ক্লাসরুম ডিসিপ্লিন। বাচ্চারা যখন এই যে ক্লাসের মধ্যে নিয়ে এসে
এই ল্যাপটপ ব্যবহার করবে, এই ট্যাব ব্যবহার করবে, তখন কি যে বাচ্চার ট্যাব নাই সে আবার ওর ট্যাবের মধ্যে হাত দিতে যাবে, অথবা একজনের ট্যাব বেশি দামি একজনের ট্যাব কম দামি, এই হাত দেওয়া দেওয়ি করবে, তাতে কি হবে? আন্ডারমাইন ক্লাসরুম ডিসিপ্লিনটাকে কি হবে? বিঘ্নিত হবে। সেটা হলো আমার দ্বিতীয় পয়েন্ট। সো এভাবে করে আমাদেরকে থিসিস স্টেটমেন্টটা লিখতে হবে। সো দেখেন কেন এটা একটা ইফেক্টিভ থিসিস স্টেটমেন্ট, এর কারণ হলো এখানে পজিশনিংটা ক্লিয়ার। কেমনে পজিশনিং ক্লিয়ার করছি? আমি প্রথমে বলছি যে আমি এই পক্ষে যাইতাম, এটা ভালো ছিল, কিন্তু এর চাইতেও আমার মনে হয় যে এটা ইউজ না করাই বেশি ভালো, এই সিলেক্টিভলি ইউজ করা ভালো। তার মানে কি আমি আমার পজিশনিংটা বলে দিচ্ছি। এবং কেন সিলেক্টিভলি ইউজ করতে হবে? এই দুইটা পয়েন্টের কারণে। এটাও কিন্তু আমি স্পষ্ট, এই যে টু কন্ট্রোলিং আইডিয়া। তো দুইটা কন্ট্রোলিং আইডিয়া দেখে বোঝা যাচ্ছে যে ন্যাচারালি বিকামিং বডি প্যারাগ্রাফ 1 হবে প্রথম পয়েন্টটা ক্রিটিক্যাল থিঙ্কিং এর, আর বডি প্যারাগ্রাফ 2 হবে ডিসিপ্লিনের ওই জিনিসটা। সেখান থেকে বোঝা যাচ্ছে এটা একটা ইফেক্টিভ থিসিস স্টেটমেন্ট। ক্লিয়ার সবাই? ধরতে পারছেন কাহিনী? লাভ দিয়ে একদিন নতুন জিনিস শিখলে, যেটা কোনো জিনিস শিখেন নাই, কোনো জিনিস জানতেন না, এরকম জিনিস দেখলে ইনস্ট্রাক্টরকে কি করতে হয়? এনকারেজ করতে হয়। আমরা এতক্ষণ চ্যাপ্টার 1 পড়লাম, এখন আমরা চ্যাপ্টার 2 পড়বো। হ্যাঁ, একজন একটা হ্যান্ড রেজ করছে। কে প্রশ্ন আছে কোনো? জি ভাইয়া। ভাইয়া এখানে যে আপনি যে দুইটা পয়েন্টের কথা বলছেন ওইটা তো ভাই আমি সমর্থন করি বা অসমর্থন করি না, তখন আমি বডি প্যারাগ্রাফ 1 আর 2 তে এই দুইটা পয়েন্ট আলোচনা করব। তো এটা তো ভাই এগ্রি ডিসএগ্রি এবং অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজে হবে এরকম, যে আমি হয়তো এগ্রি করছি দুইটা পয়েন্ট দুইটা বডি প্যারাগ্রাফ, বা ডিসঅ্যাডভান্টেজ হইলে দুইটা বডি প্যারাগ্রাফ, কিন্তু কজ এফেক্ট বা বোথ ভিউজ এখানে ভাইয়া কিভাবে হবে থিসিস স্টেটমেন্টটা? মানে এখনো যাইনি। আমার ক্লাস হলো একটা পরিপূর্ণ ক্লাস। আমার ক্লাস থাকলে আর কোনো প্রশ্ন থাকবে না। খেয়াল করেন ক্লাসে ওগুলোর এখনো বর্ণনা পরে আছে। জি। এখন চ্যাপ্টার 2 তে আমরা শিখবো যে থিসিস স্টেটমেন্টটা কিভাবে বানাবো। এই যে আপু হুট করে আমাকে একটা প্রশ্ন করে বসলো যে শিখালেন তো একটা এগ্রি ডিসএগ্রি, এখন পরীক্ষাতে পজিটিভ নেগেটিভ থাকতে পারে, বোথ ভিউ থাকতে পারে, বোথ ভিউ এন্ড গিভ ইউর ওপিনিয়ন থাকতে পারে, প্রবলেম সলিউশন থাকতে পারে, তখন আমি কিভাবে বানাবো এটা শিখান। এটাকে আমরা বলতেছি কনস্ট্রাকশন। কিভাবে এটাকে লোড যেরকম মেরামত করে, কিভাবে এটাকে মেরামত করবো, ফর্মুলাটা কি, আর এক্সামিনার আমার কাছে আসলে চাইটা কি, কেমনে করে আমি থিসিস স্টেটমেন্ট দেখাবো, কি চাই, সেই চ্যাপ্টারে আমরা মূলত এই জিনিসটা দেখার চেষ্টা করবো। আমার প্রথম কাজ হলো আমরা যখন একটা প্রশ্ন পাবো, প্রশ্নটাকে আমি আগেই বলে দিচ্ছি যে প্রশ্নটাকে আমি পাওয়ার পর পড়বো, পড়ে কিওয়ার্ড বাহির করবো। সেখানে প্রশ্নটাতে বলতেছে সাম পিপল থিঙ্ক গভর্নমেন্টস শুড ইনভেস্ট মোর ইন পাবলিক ট্রান্সপোর্ট দেন ইন রোডস। একদম স্পষ্ট যে সরকার কোথায় ইনভেস্ট করবে? পাবলিক ট্রান্সপোর্টে করবে, মানে বাস কিনবে, ট্রেন কিনবে, সেখানে করবে, নাকি বাস যে রাস্তায় চালাবে, ট্রেন যে রাস্তায় চালাবে সেই জায়গায় করবে? কোথায় করবে আসলে? ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি? সো আমরা আগে কিওয়ার্ড বাহির করবো। তাহলে এই পুরো প্রশ্নের কিওয়ার্ড কে? একটা হইতে পারে গভর্নমেন্ট, একটা হইতে পারে ইনভেস্ট, পাবলিক ট্রান্সপোর্ট, রোড এন্ড এগ্রি ডিসএগ্রি। তাহলে এরকম যদি একটা প্রশ্ন থাকে, এইটার থিসিস স্টেটমেন্ট কেমনে বানাইতে হয় ভাইয়া, কেমনে আমরা কনস্ট্রাক্ট করবো এটাকে, ফর্মুলাটা কি? এই ফর্মুলাটাকে আমরা 4টা স্টেপের মধ্যে ভাগ করে ফেলছি। এটাকে আমরা বলতেছি দ্য 4 স্টেপ কনস্ট্রাকশন মেথড। এই মেথডে প্রথম যে জিনিসটা থাকবে সেটা হলো ডিসাইড ইওর স্ট্যান্সেস। ইওর স্ট্যান্স, স্ট্যান্স মানে পক্ষ, তুমি কোন পক্ষে আছো সেটাকে তোমাকে আগে ডিসাইড করতে হবে। এটা হলো স্টেপ 1। ওখানে যেমন আমি আগে বললাম যে আপনাকে পজিশনিং ক্লিয়ার করতে হবে, এটা হলো পজিশনিং। তাহলে নেভার স্টার্ট রাইটিং আনটিল ইওর পজিশন ইজ ফিক্সড। তুমি কোন পক্ষের লোক, আওয়ামী লীগ নাকি বিএনপি, এটা তুমি এখনো জানো না, কিন্তু তুমি রাজনীতিতে ঢুকে গেছো, এই কাজটা করবা না। নেভার স্টার্ট রাইটিং। তাহলে আপনি কোন পজিশনে আছেন এটা তুমি আগে বলে দাও যে আই এগ্রি উইথ দ্য গিভেন স্টেটমেন্ট, অথবা আই এগ্রি উইথ দ্য গিভেন স্টেটমেন্ট দ্যাট, অথবা বিকজ। কেন এই কথাটা আগে বলে দাও, এই লাইনটা লিখে দাও। দ্বিতীয় যে লাইনটা সেটা হলো তোমার কন্ট্রোলিং আইডিয়া কে হবে সেটাকে সিলেক্ট করে ফেলো, এটা হলো স্টেপ 2। তাহলে কন্ট্রোলিং আইডিয়া কি অলরেডি আমি বুঝাই দিছি। সো হোয়াট আর দ্য 2 স্ট্রংগেস্ট রিজন? এটা 2টা হতে পারে, 3টাও হইতে পারে, এটা আপনার নিজের উপরে ডিপেন্ড করবে। আপনি যদি দেখেন যে কম রিজন দেখে আমি বডি প্যারাগ্রাফ বড় করতে পারতেছি, তাহলে আমার রিজন বেশি দেখানোর দরকার নাই। আর যদি আপনি দেখেন যে না, আমি যদি কম রিজন দেখাই আমার বডি প্যারাগ্রাফ ছোট ছোট হয়, ওয়ার্ড কাউন্ট মিলতেছে না, কারণ সবকিছুর উপরে, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। এই যে সবকিছুর উপরে সত্য হলো 250 ওয়ার্ডের নিচে আসা যাবে না। 250 ওয়ার্ডের নিচে যদি আসে, তুমি যতই মেকানিজম ঘটাও, যতই ভালো লেভেলের রাইটিং লেখো, তোমার কাজ হবে না। এই জন্য আমি রিজন লেখার সময় আমাকে চিন্তা করতে হবে কয়টা রিজন লিখলে আমি বডি প্যারাগ্রাফ পরিপূর্ণ করে
এই 250 ওয়ার্ডকে ফুলফিল করতে পারবে, এই রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারবে। তো মনে করলাম যে আমি দুইটা রিজন মনে করতেছি, যে এখানে যে আমার প্রশ্নটা ছিল যে পাবলিক ট্রান্সপোর্টে ইনভেস্ট বাড়াবে রোডের চেয়ে, আমি কি এগ্রি করি কি করি না? আমি বললাম যে আমি এগ্রি করি। কেন এগ্রি করি? আমার একটা কন্ট্রোলিং আইডিয়া হলো এনভায়রনমেন্টাল বেনিফিটস এর জন্য, আর 2 নাম্বার পয়েন্ট হলো ট্রাফিক কনজেশন। রাস্তায় যে এই ট্রাফিক যে ভিড়, যে হ্যাঁ কনজেশন মানে হলো শিপাশিপি লেগে রাখে, একটা মানুষ একটা মানুষের সাথে লেগে যাওয়া, হ্যাঁ এটাকে বলে কনজেশন। তা আমি যে কনজেশন হইতেছে কিনা ট্রাফিকে, প্রচুর পরিমাণ রাস্তাঘাট যখন গাড়ি যখন বেশি থাকবে তখন কি হবে, একটা একটার সাথে লাগা যাবে। সো এটাকে আমাকে কি করতে হবে, ট্রাফিকটাকে কমাইতে চাই, আমি রিডিউস করতে চাই। এই জন্য 2টা পয়েন্ট। এরপরে আমি যখন পয়েন্ট বানানো শেষ, তাহলে প্রথমে কি পজিশনিং করা, দ্বিতীয় হলো পয়েন্ট বের করা, 3 নাম্বার হলো ড্রাফট দা থিসিস। এখন পয়েন্ট যেহেতু বানানো হয়ে গেছে, তাহলে এটাকে থিসিসটাকে বানাও। তাহলে আমি কি লিখবো দেখেন, আই এগ্রি উইথ দ্য গিভেন স্টেটমেন্ট দ্যাট, এটা পুরাটাই হলো আমার পজিশনিং। এরপরে আমি এবার দেবো লজিক, যে গভর্নমেন্ট শুড প্রায়োরিটাইজ ইনভেস্টমেন্ট ইন পাবলিক ট্রান্সপোর্ট। পাবলিক ট্রান্সপোর্টে বেশি বেশি সরকারকে ইনভেস্ট করতে হবে। কেন করতে হবে? বিকজ ইট প্রমোটস এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি। 1 নাম্বার পয়েন্ট, যে আমরা যদি এই পাবলিক ট্রান্সপোর্টের উপরে বেশি টাকা ঢালতে পারি, তাহলে কি এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি হইতে পারে। কেমনে? আমি বডি প্যারাগ্রাফে গিয়ে হয়তো উল্লেখ করবো যে আমরা যদি বেশি বেশি পার্সোনাল কার ইউজ করি, তাহলে যত বেশি পার্সোনাল কার থাকবে তত বেশি ধোঁয়া রাস্তার মধ্যে যাবে, যত বেশি পার্সোনাল কার থাকবে তত বেশি ট্রাফিক বাড়বে। তার মানে আলটিমেটলি কি, আমাদের পরিবেশের ক্ষতি, এই যে এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি নষ্ট হবে। তাহলে আমরা যদি এসি বাস ভালো ইন্ট্রোডিউস করতে পারি, দেখা গেল এমন একটা এসি বাস যেটাতে হয়তো গাড়িওয়ালারা নিজেদের গাড়ি না বের করে এই গাড়িতেই যাইতে পারবে, হ্যাঁ, অথবা মেট্রো রেলে এমন একটা অ্যাপার্টমেন্ট রাখলাম, এমন একটা বগি রাখলাম, যে বগির মধ্যে হ্যাঁ শুধু বড় লোকরা, যারা একটু বিজনেস ম্যাগনেট টাইপের, তারা চলবে। সো ওই রকমের ফিচার্স আমি ওখানে দিলাম, ওদের টিকিটও আলাদা, ওদের ভাড়াও আলাদা। তাহলে আলটিমেটলি কি হলো, এই যে মানুষজন ধোঁয়া ছাড়লো না বা বেশি জ্যাম বাধাইলো না, তাতে কি এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি নিশ্চিত করতে পারতেছে। আর 2 নাম্বার হলো এলিভিয়েট আরবান ট্রাফিক কনজেশন। অনেক গাড়ি যখন রাস্তায় চলতো তখন কি হইতো, অনেক পরিমাণ জ্যাম বাঁধতো। সো জ্যাম যেন না বাঁধে, আমরা এটাকে এলিভিয়েট করতেছি, কমে ফেলতেছি, রিডিউস করে ফেলতেছি। একদম স্পষ্ট যে আমি 2টা লজিক পয়েন্টকে এভাবে গুছাই দিলাম। সো এটাই হলো আমার থিসিস স্টেটমেন্ট। এখন আমাকে 4 নাম্বার স্টেপটা হলো রিভিউ করতে হবে। আমি যেই পয়েন্টগুলো লিখলাম বা যেভাবে আমি থিসিসটা লিখলাম, এটা কি আসলে প্রপার থিসিস হইলো কিনা, এটা কি একটা আইডিয়াল থিসিস কিনা, এটা আমাকে আবার চেক করা লাগবে, চেক লিস্ট দিয়ে চেক করা লাগবে। সো চেক করার ক্ষেত্রে আমাকে নিজেই নিজেকে প্রশ্ন করতে হবে যে ডাজ ইট অ্যান্সার দ্য এক্সাক্ট কোয়েশ্চেন। আমাকে যে প্রশ্নটা জিজ্ঞেস করা হয়েছিল, আমি কি এক্স্যাক্টলি ওই প্রশ্নের এগেনস্টে এই উত্তরটাকে দাঁড় করালাম, প্রশ্নের সাথে এই উত্তরটা কি যায়, কোহিরেন্স মেনটেন করতে পারছে, লজিক্যাল হইলো, এটা আমি দেখব। 2 নাম্বার হলো আমার পজিশনটা কি ক্লিয়ার কিনা। অনেক সময় স্টুডেন্টরা লেখে আই কমপ্লিটলি এগ্রি, আই পার্শিয়ালি এগ্রি, এই টাইপের আউল ফাউল কথাবার্তা লিখবেন না। আপনারা বলতে পারেন যে ভাইয়া লিজের ভিডিওতে দেখছিলাম এরকম করে লিখতে বলছে, লিজের ভিডিওতে দেখছিলাম এরকম করে লিখতে বলছে। লিজ আজকে থেকে ভিডিও বানাচ্ছে 12 বছর আগে না 10 বছর আগে, এরপরে 10 বছর সে গুম অবস্থায় ছিল। ওর ভিডিও এখন আপনার জন্য, আপনি কি মনে করেন যে এটা জায়েজ ভিডিও আছে? কি মনে হয় আপনার? কমন সেন্সে চিন্তা করবেন। 12 বছর আগের পার্সপেক্টিভ আর 12 বছর পরের পার্সপেক্টিভ কখনোই এক না। এখন আপনাকে পজিশনিংটা ক্লিয়ার করতে হবে। এবং আরো আমি যে লিজের কথা শুনবো না, আমি যে আমাকে ব্যান্ড ডেসক্রিপ্টরে কি বলছে আমি যে সেটাই শুনবো। কারণ আমি ইন্সট্রাক্টর একটা কথা বললাম, আপনি কেন আমার কথা চোখ বন্ধ করে বিশ্বাস করবেন? আমি যে রাইট ওয়েতে কথা বলতেছি তার কোনো গ্যারান্টি আছে? তাহলে আপনি আমার কথা শুনবেন না, আপনি কি করবেন? এই যে ভুট্টো সাহেবের কথা আপনাকে শুনতে হবে। দেখেন এখানে একদম স্পষ্ট যে ব্রিটিশ কাউন্সিল এবং আইডিপি কে ইউনিভার্সিটি অফ কেমব্রিজ বলে দিছে যে তোমরা কি করবা, তোমরা একটা স্টুডেন্ট যদি 7 দিতে চাও, এই যে দেখেন একটা স্টুডেন্টকে 7 দিতে চাইলে দেখবা যে সে প্রেজেন্টস এ ক্লিয়ার পজিশন থ্রু আউট দ্য রেসপন্স। ওর পুরো যে রাইটিংটা সে লিখছে, রেসপন্সটা লিখছে, এই রেসপন্সে পুরোটা জুড়ে, এই যে দেখেন থ্রো আউট শব্দের অর্থ কি, থ্রু আউট এই শব্দের অর্থ হলো পুরোটা জুড়ে ক্লিয়ার পজিশনিং আছে কিনা। তাহলে আমি যদি বলি যে তোমাকে আমি বিয়ে করব পার্শিয়ালি, আপনারা কি আমার কথা বুঝতেছেন? পার্শিয়ালি কি বিয়ে হবে? পার্শিয়ালি বিয়ে আবার কি জিনিস? সো ক্লিয়ার পজিশন শব্দের মানে কখনো পার্শিয়ালি মার্শিয়ালি এগুলো লেখা যাবে না। তো আপনারা মনে করতেছেন এগুলো লিখলে মনে হয় ব্যান্ড স্কোর বাড়ে, এগুলো করতে যাবে না। সরাসরি বলবেন যে আই এগ্রি,
সরাসরি কথা, আর কোনো এখানে কোনো কথা নেই। অথবা সরাসরি আই ডিসএগ্রি, সরাসরি। ক্লিয়ার? এটাকে বলতেছি ইজ মাই পজিশন ক্লিয়ার, কথা ক্লিয়ার কিনা। এরপরে হলো ডাজ ইট অ্যাভয়েড আননেসেসারি ডিটেল। আপনি হিবিজিবি কথাবার্তা বলতে, এই যে আননেসেসারি ডিটেল মানে কি? আপনি একবার বললেন ডিস্ট্রাকশন, তাহলে এখানে তো স্পষ্ট যে ডিস্ট্রাক্ট করা মানে কি কনসেন্ট্রেশন ব্রেক করবে। তাহলে আপনি একবার বললেন ডিস্ট্রাকশন, পরে বললেন কনসেন্ট্রেশন, তার মানে কি এটাই হলো আননেসেসারি ডিটেল। এইরকম একই টাইপের জিনিসপত্র বারবার লেখা এটা যাবে না, এটা থিসিসের কাজ না। এরপরে ক্যান ইচ বডি প্যারাগ্রাফ ডেভেলপ ওয়ান কন্ট্রোলিং আইডিয়া। আপনি যে আইডিয়া 2-3টা লিখলেন, আপনি এক একটা আইডিয়া দিয়ে আসলে আপনি এক একটা বডি প্যারাগ্রাফ বানাতে কি পারবেন? এক একটা বডি প্যারাগ্রাফ বানানোর জন্য যথেষ্ট ইনগ্রেডিয়েন্ট কি এর মধ্যে আছে? এর মধ্যে যথেষ্ট ম্যাটেরিয়ালস কি আছে যে এই একটা পয়েন্ট দিয়ে আমি একটা বডি প্যারাগ্রাফ লেখার মতন সামর্থ্য আমি রাখি? যে আমি ডিস্ট্রাক্ট করে স্টুডেন্টদেরকে, আমি বললাম চিলড্রেনদেরকে, এই ডিস্ট্রাকশন নিয়ে আমি কি একটা বডি প্যারাগ্রাফ লিখতে পারবো? অথবা আমি বললাম যে তারা ক্লাসে ডিসিপ্লিন নষ্ট করতেছে এই ডিভাইসগুলো আনার ফলে, তাহলে আমি বললাম যে এই ডিভাইসগুলো আসলেই ক্লাসের ডিসিপ্লিন নষ্ট করে, তাহলে আমি ডিসিপ্লিন নিয়ে একটা বডি প্যারাগ্রাফকে আসলে আমি ডেভেলপ করতে পারবো? এটা আমার নিজেকে আমাকে প্রশ্ন করতে হবে, রিভিউ করতে হবে। যদি আমার মনে হয় যে হ্যাঁ ডিসিপ্লিন নিয়ে একটা বডি প্যারাগ্রাফ লেখা যায়, তাহলেই আমার এই কন্ট্রোলিং আইডিয়াটা জায়েজ। বুঝতে পারছেন? এটাই লিখছে যে ক্যান ইচ বডি প্যারাগ্রাফ ডেভেলপ ওয়ান কন্ট্রোলিং আইডিয়া। এটা আমাকে নিশ্চিত করতে হবে। যদি এই 4টা চেকলিস্ট আপনি ফুলফিল করতে পারেন, তাহলে কেবলমাত্র আপনার এই যে থিসিস স্টেটমেন্ট আপনি লিখছেন, এটা একটা ভালো মতন একটা থিসিস স্টেটমেন্ট আপনি লিখতে পারছেন। ক্লিয়ার সবাই? এখন ওই আপা যে মাঝখানে একটা প্রশ্ন করলো যে ভাইয়া সবই তো আপনি এগ্রি টাইপের এসে বুঝাইতেছেন, তো এগুলেন বুঝায় কি আপনি কিভাবে আপনি বলেন যে এটা একটা আইডিয়াল ক্লাস? তাহলে আপনি আমাকে অন্যান্য এসে লেখার সময় কেমনে করে থিসিস স্টেটমেন্ট লিখতে হয় এইটা শিখান ভাইয়া, তাহলে বলবো যে আপনি ভালো একজন ইনস্ট্রাক্টর। আমরা এখানে যে কাজটা করব সেটা হলো মেজর টাইপের যে এসের যে টাইপ গুলো আছে, মেজর যে এসের টাইপ গুলা আপনাদেরকে আমি প্রথম ক্লাসে দেখাইছিলাম যে মেজর এসের টাইপ কারা। একটা হলো ওপিনিয়ন এসে, ওপিনিয়নের মধ্যে আবার কারা, একটা হলো এগ্রি ডিসএগ্রি, একটা হলো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, একটা হলো পজিটিভ নেগেটিভ ডেভেলপমেন্ট, একইভাবে প্রবলেম সলিউশন একটা মেজর এসে, আর একটা হলো বোধ ভিউ টাইপের একটা মেজর এসে। তো এই মেজর এসে গুলোকে আমি যদি ভালো একটা থিসিস স্টেটমেন্ট লিখতে চাই, তাহলে এর ফর্মুলাটা কি? তো আমরা প্রথম যেই জিনিসটা দেখবো সেটা হলো ওপিনিয়ন এসের ফর্মুলা। সো ওপিনিয়ন এসেতে নরমালি আপনারা কি করবেন, আগে একটা পজিশনিং দিবেন, দেওয়ার পরে এখানে মাঝখানে আপনারা বিকজ ব্যবহার করতে পারেন, বাট এটা মাস্ট ব্যবহার করতে হবে এই কথাটা আমি বলতেছি না, আমি বলতেছি যে ব্যবহার করতে পারেন। ভালো, আপনারা রিজন এ দিবেন, রিজন বি দিবেন। যদি দেখেন যে বডি প্যারাগ্রাফে কুলাইতেছে না, তাহলে আপনি কি দিবেন, রিজন আর মানে রিজন ধরে নিয়েন, এখানে একটা সি দিবেন। বুঝতে পারছেন? সো এটাই হলো একটা স্ট্রাকচার নরমালি ওপিনিয়ন এসে। সো ওপিনিয়ন এসের আবার যেহেতু ক্যাটাগরি আছে, তো আমি এটাকে আগে এগ্রি ডিসএগ্রি দ্বারা চিন্তা করি। তাহলে মনে করেন একটা এসে আছে এরকম যে বললো যে ইট ইজ এসেনশিয়াল টু প্রায়োরিটাইজ ইনভেস্টিং ইন গার্লস অ্যান্ড উইমেন্স এডুকেশন। ওই যে অ্যাপোস্ট্রফির কথা বললাম, এই গার্লস মানে প্লুরাল গার্লস আর এই গার্লস মানে সিঙ্গুলার গার্লস। যদিও আবার এখানে প্রশ্ন করে না যে উই ম্যান আর উই মেন, এটার ব্যাপার। এখন বলতেছে যে সরকারের মেয়েদের শিক্ষাতে ইনভেস্টমেন্ট প্রায়োরিটি দেওয়া উচিত কিনা, মেয়েদের শিক্ষাতে আমি টাকা ঢালবো কি ঢালবো না, এটা কি ভালো কি খারাপ? কারণ আপনি বললেন যে না ঢালবো, ভালো, মেয়েদের শিক্ষায় টাকা ঢাললে কি হয়, তাহলে থিসিস স্টেটমেন্ট আমি ডাইরেক্ট আমার স্ট্যান্সটা বলে দেবো আমি কোন পক্ষে আছি। তাহলে আমি বলবো আই এগ্রি দ্যাট প্রায়োরিটাইজিং ইনভেস্টমেন্ট, এখানে ইনভেস্টিং ছিল, ইনভেস্টিং না লিখে ইনভেস্টমেন্ট লিখছি, মানে কি ভার্ব ছিল লিখছি হলো নাউন। এখানেও কিন্তু প্যারাফ্রেজ করতে হবে, প্যারাফ্রেজ আপনার পিছন ছাড়বে না। প্যারাফ্রেজ টেকনিক যে ভালো মতন জানবে তার জীবন সহজ। আমি আগেই বলছি যে 30 লাইনের রাইটিং টাস্ক 2 লিখতে গেলে 10 লাইনেই দেখবেন যে আপনার প্যারাফ্রেজিং এর সেন্স কাজে লাগতেছে, 10টা সেন্টেন্স আপনার প্যারাফ্রেজিং লাগতেছে। ঠিক আছে? সো সব জায়গায় আমরা প্যারাফ্রেজিং করব। এখানে বলছিলাম প্রায়োরিটাইজ, টু প্রায়োরিটাইজ, এখানে বলছি প্রায়োরিটাইজিং, এখানে আমি জিরান দিয়ে দিয়েছি ডাইরেক্ট। প্রায়োরিটাইজিং ইনভেস্টমেন্ট কোথায়, গার্লস এন্ড উইমেন্স এর এডুকেশন, এটা কি একটা এসেনশিয়াল। এখন এখানে যদি আমি ফুল স্টপ দিয়ে দিতাম, তাহলে এটা হতো একটা পোর স্টেটমেন্ট, যেটাকে আমরা ওপিনিয়ন বলতেছিলাম। তাহলে এটা একটা ওপিনিয়ন স্টেটমেন্ট হইতো, ইজ এসেনশিয়াল। কিন্তু থিসিস কখন হবে, যদি আমরা বুঝাইতে পারি যে এসেনশিয়াল কেন। এসেনশিয়াল কেন? কারণ অ্যাজ ইট নট অনলি প্রমোটস জেন্ডার ইকুয়ালিটি, শুধুমাত্র ছেলে আর মেয়েদের মধ্যে যে বিভাজন, এই ইকুয়ালিটিটাকেই তারা প্রমোট করে না, বরং ইট অলসো সার্ভস অ্যাজ এ
ক্যাটালিস্ট, প্রভাবক হিসেবে কাজ করে কিসের? লং টার্ম ইকোনমিক প্রসপ্যারিটি অ্যান্ড সাস্টেনেবল সোশিয়াল ডেভেলপমেন্ট। 1 নাম্বার লাভ হলো জেন্ডার ইকুয়ালিটিকে প্রমোট করে, 2 নাম্বার লাভ হলো লং টার্ম ইকোনমিক প্রসপ্যারিটি নিশ্চিত করে। কিরকম? মেয়েরাও যখন ইনকাম করবে বাবার সাথে সাথে, ভাইয়ের সাথে সাথে, জামাইয়ের সাথে সাথে, তখন তারা কি করবে? আমাদের সমাজের, আমাদের নেশনের, আমাদের জাতির যে ইকোনমিক প্রসপ্যারিটি এটাকে কি করবে? স্টিমিউলেট করবে, প্রমোট করবে। একইভাবে এর ফলে কি হবে? মেয়েরা যখন ভালো শিক্ষিত হবে তখন সামাজিকভাবে আমরা কি আগায়া যাব। একটা ইউএসএ, একটা জার্মানি, একটা অস্ট্রেলিয়া যেভাবে উন্নত রাষ্ট্র হিসেবে আগায় গেছে, আমরাও বাংলাদেশরা, নেপালরা এভাবে করে আগায় যেতে পারবো। তখনই কেবলমাত্র এটা কি হবে? সাস্টেনেবল সোশ্যাল ডেভেলপমেন্ট হবে, যদি আমরা গার্লস এবং উইমেন্সদের ইনভেস্টমেন্টটাকে প্রায়োরিটাইজ করতে পারি, ওদের এডুকেশন। ক্লিয়ার সবাই এটা? তাহলে এখানে আমি 3টা বডি প্যারাগ্রাফের পয়েন্ট কিন্তু দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে 2টাও দিতে পারেন। প্রথমে পজিশনিং, তারপরে যে পয়েন্টগুলোকে সুন্দর করে গুছালে। এখন এই এসেটা যদি একটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ টাইপের এসে হয়, তাহলে আমি কি করব? মনে করেন এরকম একটা প্রশ্ন দিছে যে সোশ্যাল মিডিয়া হ্যাজ বিকাম, খাবার খেতে হয়। মিউট করেন। সোশ্যাল মিডিয়া হ্যাজ বিকাম an essential part of people's daily lives. প্রথম কাজটা হলো কিওয়ার্ড দাগায় ফেলা। তাহলে এখানে মেন কথাটা কি? মেন কথাটা হলো সোশ্যাল মিডিয়া কি আমাদের ডেইলি লাইফসে ইন্টিগ্রাল পার্ট কিনা, এসেনশিয়াল পার্ট কিনা, হ্যাঁ, গুরুত্ব আছে কিনা। তাহলে এইটা সোশ্যাল মিডিয়া যে আমরা প্রত্যেক জীবনে আমরা ব্যবহার করতেছি, এটা কি ভালো না খারাপ, অ্যাডভান্টেজ না ডিসঅ্যাডভান্টেজ এটা ব্যবহার করাটা? তাহলে আপনাকে ওই একইভাবে উপরে যেরকম এগ্রি ডিসএগ্রি বললেন, এখানেও আপনাকে আপনি অ্যাডভান্টেজের পক্ষে না ডিসঅ্যাডভান্টেজের পক্ষে আপনাকে ক্লিয়ার স্ট্যান্স থাকতে হবে, পক্ষ থাকতে হবে। তাহলে আমি কি বলবো খেয়াল করেন, আমি বলতেছি হোয়াইল, এই যে প্রথমে যদি হোয়াইল, অল দো এগুলো ব্যবহার করেন তাহলে ব্যান্ড স্কোর বাড়ে। কেন? কারণ এগুলো হলো সাবঅর্ডিনেটিং কনজাংশন, হ্যাঁ, এগুলো হলো কমপ্লেক্স সেন্টেন্স। যদিও সোশ্যাল মিডিয়া অফার্স আনপ্রেসিডেন্টেড অপরচুনিটিস, এটা একটা ভালো কোলোকেশন। আনপ্রেসিডেন্টেড অপরচুনিটিস মানে হলো অভূতপূর্ব সুযোগ। এই যে 2টা ওয়ার্ড একত্রিত হয়ে যে একটা মিনিং প্রকাশ করে এটাকে বলে কোলোকেশন। যেমন আনপ্রেসিডেন্টেড, অভূতপূর্ব সুযোগ, অভূতপূর্ব সুবিধা কে প্রোভাইড করে? সোশ্যাল মিডিয়া। কিসের জন্য? গ্লোবাল কমিউনিকেশনের জন্য। দেখেন এখানে কিন্তু আমি আমার মতামত দেই নাই, আমি আমার পক্ষও বলি নাই, আমি বলছি সোশ্যাল মিডিয়া খুবই ভালো কিসের জন্য? গ্লোবাল কমিউনিকেশনের জন্য। কিন্তু এই যে এখানে হোয়াইল বলা আছে, কিন্তু এর মানে কিন্তু আমি মনে করি ইটস ড্রব্যাকস আউটওয়ে বেনিফিটস। আমি ডাইরেক্ট অ্যাডভান্টেজ বললাম না, ওর বদলে ডিসঅ্যাডভান্টেজ বললাম না, ওর বদলে বললাম ড্রব্যাকস, আর অ্যাডভান্টেজ বললাম না, ওর বদলে বললাম বেনিফিটস। এখানেও কিন্তু প্যারাফ্রেজিং করছি। সো এখানে আমি আমার স্ট্যান্সেস বলে দিছি যে এতক্ষণে বললাম যে কিন্তু আমি মনে করি যে এটার যে ড্রব্যাক এটা বেনিফিটস এর চাইতে বেশি। এই যে আউটওয়ে দ্য বেনিফিটস। আউটওয়ে মানে ওয়ে মানে কি? ওজন। আমরা ইংরেজি জানি কি ওয়েট মানে কি? ওজন। এই ওয়েটের ভার্ব হলো ওয়ে। এই ওয়ের সাথে লাগাই দিছে একটা প্রিফিক্স আউট। আউটওয়ে মানে এর চাইতে ওজন বেশি। কার ওজন বেশি? ড্রব্যাকস এর ওজন বেশি। কার চেয়ে? বেনিফিটস এর চেয়ে। তার মানে সুবিধা কম, অসুবিধা বেশি। বুঝছেন? কেন অসুবিধা বেশি? কারণ বিকজ ইট কন্ট্রিবিউটস দ্য স্প্রিড অফ মিস ইনফরমেশন। আমরা প্রাত্যহিক জীবনে ফেসবুক ব্যবহার করতেছি, সোশ্যাল মিডিয়া ব্যবহার করতেছি, এটা কি করে? প্রচুর পরিমাণ ফাউল তথ্য ছড়ায় দেয়, মিস ইনফরমেশন ছড়ায়। 1 নাম্বার কথা, এই জন্য এটা ড্রব্যাক বেশি। আর 2 নাম্বার কথা হলো অ্যাডভার্সলি, খুবই মারাত্মক ভাবে, খারাপ ভাবে, নেগেটিভলি। এই যে নেগেটিভলি বারবার না লিখে, নেগেটিভলি একটা শব্দ তো কমন শব্দ, দুনিয়ার সবাই নেগেটিভলি শব্দটা মানে কি জানে, কিন্তু আপনি যদি লেখেন অ্যাডভার্সলি, অ্যাডভার্স মানে হলো বিরূপ, নেগেটিভ, অ্যাফেক্টস ইউজার্স ফিজিওলজিক্যাল ওয়েলবিং। এই যে ফিজিওলজিক্যাল মানে কি? আপনার যে শারীরিক যে ব্যাপার স্যাপার, হ্যাঁ, বা সাইকোলজিক্যাল, হ্যাঁ, ফিজিওলজিক্যালও লিখতে পারেন, সাইকোলজিক্যালও লিখতে পারেন। ফিজিওলজিক্যাল কেন? ফেসবুক ব্যবহার করলে মানুষজন হাঁটাচলা কম করে। আর সাইকোলজিক্যাল কেন? কারণ মানুষের ব্রেনের উপরে একটা প্রভাব ফেলে। কিভাবে প্রভাব ফেলে? আমি দেখতেছি পাশের বাসার ভাবি, ওর জামাই অলরেডি আজকে 47 BCS এর রেজাল্ট দিল, অ্যাডমিন ক্যাডার হয়ে গেল, ফরেন ক্যাডার হয়ে গেল, তুমি তো কিছুই করতে পারলা না। অথবা পাশের বাসার ভাবির হাজবেন্ডের স্যালারি হয়ে গেল এত, প্রমোশন পেয়ে গেল, ম্যানেজার হয়ে গেল, তুমি তো কিছুই করতে পারলা না। এই যে আমাদের সাইকোলজিক্যাল ওয়েলবিংটাকে কি করতেছে? ধ্বংস করে ফেলতেছে। তার মানে কি? আমরা যদি বেশি সোশ্যাল মিডিয়াকে ইন্টিগ্রাল পার্ট বানায় ফেলি
আমাদের ডেইলি লাইফের এই যে মেন যে প্রশ্নটা, মেন যে কিওয়ার্ডটা, তাহলে কি হইতেছে, উল্টাপাল্টা তথ্য ছড়াইতেছে এক, আর দুই হলো এই যে সাইকোলজিক্যাল ওয়েলবিংটাকে নষ্ট করে ফেলতেছে। কথাটা কি বুঝতে পারছেন? তাহলে আমি এখানে স্ট্যান্স দিলাম যে ড্রব্যাকটা বেশি, কেন বেশি, এর দুইটা পয়েন্ট, এই যে স্পিড অফ ডিসইনফরমেশন এন্ড সাইকোলজিক্যাল ওয়েলবিং। ক্লিয়ার? ওই আপুটা উত্তর পাইছেন আপনি? এটা গেল অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ টাইপের এসে হলে আমরা লেখাটা এভাবে করে লিখবো। আচ্ছা, প্রথম দিকে হোয়াইলের পরে এই কমা পর্যন্ত যে অংশটা লিখছি, এটা একটা স্ট্যান্ডার্ড লেভেলের কথা। কেমন স্ট্যান্ডার্ড লেভেলের কথা? দেখবেন যে যারা একটু উচ্চশিক্ষিত মানুষ তারা কখনোই মানুষের সরাসরি সমালোচনা করবে না। কিরকম? ধরেন আপনি যদি একটু সফিস্টিকেটেড মানুষ হন, তাহলে আপনাকে যদি আমি বলি যে আপনাদের কি মনে হয় আমি কেমন পড়াই, তাহলে কিছু স্টুডেন্ট ডাইরেক্ট বলবে যে আপনি কি পড়ান কিছুই বুঝি না, বাজে পড়ান। যে হ্যাঁ ভাই আপনি আসলে ভালোই পড়ান, কিন্তু যদি ভাইয়া আপনি ক্লাসটাকে আরেকটু ইন্টারঅ্যাক্টিভ করতেন ভাইয়া, ক্লাসে যদি ধমকের স্বরে কথা যদি না বলতেন ভাইয়া, হ্যাঁ ক্লাসে যদি একটু আরেকটু শুদ্ধ ভাষায় কথা বলতেন ভাইয়া, তাহলে একটু ভালো হতো। খেয়াল করেন, পরের জন্য কিন্তু আমার সমালোচনাই করছে, আমার কিন্তু নেগেটিভ কথাই বলছে, বাট সে স্মার্টলি বলছে। প্রথমে আমাকে বললো যে ভাই আপনি ক্লাস ভালোই নেন, বাট এই প্রবলেম আপনার মধ্যে আছে, এই যে বললো। আর একজন ডাইরেক্ট বললো যে আরে আপনি খুবই বাজে ক্লাস নেন, আপনার ক্লাস ভালো লাগে না। সো রাইটিং যেহেতু একটা ফর্মাল ল্যাঙ্গুয়েজ, একটা একাডেমিক টোন মেনটেন করতে হবে আপনাকে, এই জন্য আপনি কোনো একটা পক্ষকে সরাসরি ডাইরেক্ট বাতিল করা যাবে না। যে আমি ডাইরেক্ট বলে দিলাম সোশ্যাল মিডিয়া একটা বাজে জিনিস, বা এটা আমি নিব না, অথবা এটা আমি নিবই, কোনো পক্ষকে আপনাকে যাওয়া যাবে না। দেখেন আমি এখানে বলছি যে while social media offers unprecedented opportunities for global communication, আমি কিন্তু একটা পজিটিভ কথা বললাম যে গ্লোবাল কমিউনিকেশন মেনটেন করার জন্য সোশ্যাল মিডিয়া যে ভূমিকা পালন করে এটা একটা কি আনপ্রেসিডেন্টেড। বলার পরে আবার আমি বলতেছি কিন্তু এটা ড্রব্যাকটা বেশি, কেন? এই কারণে। সো হোয়াইল বা অলদো ব্যবহার করে আমরা দুই পক্ষকেই এরকম সুন্দর করে গুছায় লিখবো। আমি যে পক্ষে আছি সেটার তো স্ট্যান্স দেখাবোই, বাট আর একটা পক্ষকে খারাপ বলা যাবে না সরাসরি। ওইটারও কিছু রেশ আমরা আমাদের থিসিস স্টেটমেন্টে রাখবো। আমার ক্লাস কি অনেক বেশি ডিটেল হয়ে যাইতেছে, আপনারা বোর্ড হইতেছেন নাকি আসলে বুঝতেছেন আমরা আসলে কি করতেছি? না ভাইয়া ঠিক আছে। এখন দেখুন আপনাকে আরো কিছু আমি অল্টারনেটিভ দিয়ে রাখছি, যে এই যে অল্টারনেটিভসটা দিয়েছি মূলত এই যে এর জন্য, কিন্তু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ টাইপের এসের জন্য। এই টাইপের এসে কিন্তু প্রচন্ড পরিমাণে আসে। হ্যাঁ, তাহলে আপনারা আরেকটা অল্টারনেটিভস লিখতে পারেন যে এরকম ভাবে, যে এরকম আপনি স্ট্রাকচার লিখতে পারেন যে কিরকম, প্রথমে অলদো লিখলেন, লিখে এখানে একটা মাইনর সাইড দিলেন, যে পক্ষে আপনি যাবেন না ওটাকে বলতেছি মাইনর সাইড, আর যে পক্ষে যাবেন সেটা হলো মেজর সাইড। তাহলে আমি এই পক্ষে যাব না, মাইনর সাইডটা বলে আপনি একটা মেন ইভ্যালুয়েশন দিলেন যে মাইনর সাইডটা কেন, এটা মাইনর কেন আপনি যাবেন না, এখানে একটা ছোট একটা ইভ্যালুয়েশন দিলেন, দেওয়ার পরে বিকজ দিয়ে আপনি এবার কন্ট্রোলিং আইডিয়া দিলেন, যে পক্ষে আপনি যাবেন কেন ওই পক্ষে যাবেন সেই পক্ষের আপনি মেন বক্তব্যটা দিলেন, আইডিয়া 1 এন্ড আইডিয়া 2। কিরকম? এখানে যেমন বলছি যে অলদো অনলাইন এডুকেশন লিমিটস ফেস টু ফেস ইন্টারাকশন, যদি অনলাইন এডুকেশনে ফেস টু ফেস ইন্টারাকশনটা কমে যায়, কিন্তু এটার অ্যাডভান্টেজেস আউটওয়ে ইজ ডিসঅ্যাডভান্টেজেস, কিন্তু তারপরেও এটার অ্যাডভান্টেজেস বেশি। কেন বেশি? কারণ ইট ব্রডেন্স এডুকেশনাল অ্যাক্সেস, এই যে আপনাকে অ্যাক্সেসটা বাড়ায় দেয়, আর কি করে এনাবলস লার্নার গ্রেটার ফ্লেক্সিবিলিটি টু স্টাডি গ্রেটার ফ্লেক্সিবিলিটি, কারণ আপনাকে অ্যাক্সেস দেয় আর এই যে ফ্লেক্সিবিলিটি দেয়। খেয়াল করেন আমি কিন্তু বললাম যে অফলাইন হলে কি ফেস টু ফেস ইন্টারাকশন পাইতেন, কিন্তু অনলাইন হওয়াতে লিমিট হয়ে গেছে। এরপরে আবার আমি বললাম যে কিন্তু এটা সুবিধা বেশি। তার মানে কি, এই যে অপর পক্ষে কিন্তু আমি একটা ইভ্যালুয়েশন দিলাম, যে মেজর মাইনর সাইড যে ধরলাম, তো মাইনর সাইডটা কেন একটা ইভ্যালুয়েশন দিলাম, দেওয়ার পরে আমার কন্ট্রোলিং আইডিয়াটা কারা কারা, একটা কন্ট্রোলিং আইডিয়া হলো অ্যাক্সেস দেওয়া যেটাকে বেশি বোল্ড করছি, আর একটা হলো ফ্লেক্সিবিলিটি দেওয়া যেটাকে বেশি বোল্ড করছি। একইভাবে আপনি এই স্ট্রাকচারটাও ব্যবহার করতে পারেন, যে অলদো প্রথমে বললেন, বলার পর একটা সার্টেন ড্রব্যাকস বললেন, এরপরে আপনি অ্যাডভান্টেজ বেশি বা ডিসঅ্যাডভান্টেজ বেশি কোনটা বেশি সেই অংশটাকে এই জায়গাটাতে বললেন। যেমন আমি এখানে বললাম যে যদিও স্মার্টফোন প্রোভাইড চিলড্রেন উইথ কনভেনিয়েন্ট অ্যাক্সেস টু এডুকেশনাল রিসোর্স, হ্যাঁ বাচ্চারা যদিও স্মার্টফোন ব্যবহার করলে কার্টুন টার্টুন থেকে বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ শিখতে পারে, আচার ব্যবহার শিখতে পারে, আরো অনেক কিছু নামতা শিখতে পারে, হ্যাঁ লার্নিং শিখতে পারে, বিভিন্ন কিছু শিখতে পারে এই ফেসবুকে, এই ইউটিউবের মাধ্যমে কিন্তু বাচ্চারা অনেক কিছু শিখে আসলে এখন, হ্যাঁ স্মার্টফোন ব্যবহার করে, এটা আমি বলতেছি। কিন্তু এটা ডিসঅ্যাডভান্টেজেস আউটওয়ে অ্যাডভান্টেজেস, এর লাভের চেয়ে ক্ষতি বেশি, এটা ডিসঅ্যাডভান্টেজই বেশি। কেন? কারণ এক্সেসিভ ইউজ যখন হবে তখন কি হবে, ইম্পেয়ার কগনিটিভ ডেভেলপমেন্ট, একটা বাচ্চার বুদ্ধিভিত্তিক যে চিন্তা, হ্যাঁ
গবেষণা ভিত্তিক যে চিন্তা, এই কগনিটিভ লার্নিংটাকে, ডেভেলপমেন্টটাকে কি করে ফেলে, ইম্পেয়ার করে ফেলে। পেয়ার মানে কি জোড়া দেওয়া, আর ইম্পেয়ার মানে কি জোড়া ভাঙে ফেলা। সো যে এভাবে করে আপনারা শব্দ মুখস্থ রাখবেন তাহলে ভুলবেন না। পেয়ার মানে কি যুক্ত করা, তাহলে ইম্পসিবল, ইম্পসিবল তাহলে ইম যুক্ত করে, প্রিফিক্স যুক্ত করে আমরা নেগেটিভ করি, আন যুক্ত করে নেগেটিভ যুক্ত করি, ইম যুক্ত করলে নেগেটিভ করি। তার মানে এই যে পেয়ারটাকে ইম্পেয়ার করা হয়েছে। কাকে ইম্পেয়ার করতেছে? জোড়া ভেঙে দিতেছে কার? কগনিটিভ লার্নিং। আর কি করতেছে? মিনিংফুল সোশ্যাল ইন্টারাকশনটাকে রিডিউস করে ফেলতে। হ্যাঁ, সো এই কারণে স্মার্টফোনটা, সোশ্যাল ইন্টারাকশন মানে কি, আমরা যখন নামাজ পড়তে যাইতাম বা সরাসরি দেখা করলে আমরা একজন একজনের সাথে কথা বলতাম, এটা তো এখন করতেছি না সোশ্যাল মিডিয়া ব্যবহার করার কারণে। ফলে এটা কি রিডিউস হয়ে যেতেছে। সো এই অল্টারনেটিভ ভার্সন গুলো ব্যবহার করেও কিন্তু আমরা এই যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের ক্ষেত্রে এই জিনিসগুলো নিয়ে থিসিস স্টেটমেন্টে আমরা লিখতে পারি। আর ভাইয়া একটা কোশ্চেন ছিল। বলেন। হ্যালো। হ্যাঁ, বলেন, প্রশ্ন জি বলেন। ভাইয়া, আর ওই যে অলদো দিয়ে যেটা বলতেছিলেন যে অলদো স্মার্টফোনস প্রোভাইড, আর বডি প্যারাগ্রাফ 1 এবং 2 তে ইমপ্যাক্ট কগনিটিভ ডেভেলপমেন্ট এবং রিডিউস মিনিংফুল নিয়ে বডি প্যারাগ্রাফ 1 এবং বডি প্যারাগ্রাফ 2 লিখবো। হ্যাঁ, রাইট। প্রশ্নটা কি? যে এটাই প্রশ্ন ছিল ভাইয়া, এটা নিয়ে কনফিউশন ছিল। হ্যাঁ, এই জন্য তো একে আমি বোল্ড করে দিছি। ইম্পেয়ার কগনিটিভ ডেভেলপমেন্ট মানে কি? কন্ট্রোলিং আইডিয়া 1। তো কন্ট্রোলিং আইডিয়া 1 মানে কি? বডি প্যারাগ্রাফ 1। একইভাবে এটা আবার বোল্ড করা আছে মানে কি? কন্ট্রোলিং আইডিয়া 2, তার মানে বডি প্যারাগ্রাফ 2। এটা নিয়ে আলোচনা করব। ক্লিয়ার? জি। একইভাবে যদি পজিটিভ নেগেটিভ ডেভেলপমেন্ট টাইপের এসে থাকে তাহলে আমরা কি করব? মনে করেন এরকম একটা এসে আছে, বলতেছে ইন মেনি কান্ট্রিজ পিপল আর চুজিং টু ওয়ার্ক রিমোটলি। বাড়িতে বসে কাজ করাটাকে চুজ করতেছে ইনস্টেড অফ কমিউটিং টু অফিস। মানে অফলাইনে অফিস যাবে না, বাড়িতে বসে বসে কাজ করবে। এই কাজটা, এই যে এই ধরনের ট্রেন্ড যে চালু হইতেছে, এটা কি আসলে ইতিবাচক দিকে যাচ্ছে নাকি নেতিবাচক দিকে যাচ্ছে? পজিটিভ নাকি নেগেটিভ ডেভেলপমেন্ট? সো এই টাইপের এসে আমরা কিভাবে অ্যান্সার করবো খেয়াল করেন। তাহলে আমরা প্রথমে স্ট্যান্সেস বলে দিব আমি কোন পক্ষে আছি। তাহলে আমি ডাইরেক্ট বলে দেবো আই কনসিডার দিস টু বি এ হাইলি পজিটিভ ডেভেলপমেন্ট। তো একদম স্পষ্ট, আমি বলে দিলাম যে এটা আসলে ভালো দিক, যে রিমোট ওয়ার্ক, বাড়িতে বসে কাজ করা, এটাই বরং ভালো। কেন ভালো? কারণ হলো বিকজ রিমোট ওয়ার্কিং ইমপ্রুভস এমপ্লয়িজ ওয়ার্ক লাইফ ব্যালেন্স। এই যে সকালবেলা মানুষজন বের হয়ে যাইতেছে আর রাতের বেলা আসতেছে, দেখা গেল সকালবেলা বাচ্চা স্কুলে চলে গেছে, আমি দেখতে পাই না তার মুখ, কারণ আমি ঘুমেছিলাম, ওর মা সকাল 6টার দিকে নিয়ে গেছে। আমি আবার অফিসে গেলাম, দেখতে পেলাম না, আবার আমি রাতের বেলাতে আসলাম 10টার সময়, এসে দেখি আমার বাচ্চা ঘুমাইতেছে। তার মানে কি আমার ওয়ার্ক আর লাইফের মধ্যে যে ব্যালেন্স, এই জিনিসটা মোটেই নাই অফলাইন অফিস করার কারণে। সো আমরা যদি রিমোট জব করি তাহলে কি হবে? তাহলে আমরা ওয়ার্ক লাইফের মধ্যে ব্যালেন্স করতে পারবো, এমপ্লয়িরা ব্যালেন্স করতে পারবে। while enabling organizations to operate more efficiently through greater flexibility and reduced operational cost। শুধু তাই না, আরো কি করতে পারবে? আমরা আরো বেশি ফ্লেক্সিবল হতে পারবো, প্লাস আমাদের এই যে আউল ফাউল যে কস্টিং গুলা, অপারেশনাল যে কস্টিং গুলা, গাড়িতে যাইতে গেলে আমার ভাড়া লাগতো, অফিস নিলে আমার অফিসের ভাড়া দেওয়া লাগতো, হ্যাঁ, তারপর অফিসে গেলে আমার বাইরে থেকে কিনে খাওয়া লাগতো, হ্যাঁ, বাইরে দেখা গেল আরো বিভিন্ন ধরনের খরচ টরচ থাকে। এই যে জুতা ক্ষয় হয়ে যাইতেছে, জুতা কিনতে হইতো, নতুন নতুন শার্ট কিনতে হইতো, এগুলো কিছুই করতে হইতেছে না। সো আমার এই যে অপারেশনাল কস্টটাকে আমি কমাইতে পারতেছি। তার মানে কি আমার ফ্লেক্সিবিলিটি বাড়াচ্ছে, অপারেশনাল কস্ট কমাচ্ছে, প্লাস ওয়ার্ক লাইফ ব্যালেন্সটাকে এনশিওর করতে পারতেছে। এই কারণে আমি মনে করি যে রিমোট ওয়ার্কটা ভালো। এই কারণে এটা কি হাইলি পজিটিভ ডেভেলপমেন্ট। বুঝতে পারছেন? প্রথমে আমি স্ট্যান্স দিলাম, পরে আমি লজিক দিলাম, এবং এখানে একটা লজিকের সাথে একটা লজিক কোহিরেন্স যেন মিলটা যেন থাকে, এবং একাডেমিক টোনটা যেন থাকে। সেটাকে আমরা আরো কিভাবে লিখতে পারতাম? এই যে এই টাইপের এসেতে, পজিটিভ নেগেটিভ ডেভেলপমেন্ট টাইপের এসেতে আপনারা শুরুটা করতে পারেন, যেহেতু স্ট্যান্স দেখানো লাগে, আপনারা শুরুটা করতে পারেন এভাবে আই কনসিডার দ্বারা শুরু করতে পারেন। আই বিলিভ দিস প্রেজেন্টস, দিস রিপ্রেজেন্টস, অথবা আই রিগার্ড দিস ট্রেন্ড অ্যাজ, এভাবে লার্জলি পজিটিভ বা নেগেটিভ, যে কোনো এক পক্ষ, যেটা আপনি ইচ্ছা, এভাবে করেও লিখতে পারেন। সো অল্টারনেটিভ ভার্সনটা হলো এরকম যে আমরা শুরু করতে পারি অলদো দ্বারা। অলদো রিমোট ওয়ার্কিং প্রেজেন্টস সার্টেন চ্যালেঞ্জেস আছে, বাট আই বিলিভ ইট রিপ্রেজেন্টস এ প্রিডমিনেন্টলি পজিটিভ ডেভেলপমেন্ট। হ্যাঁ, এটা একদম কেমন ডমিনেট করতেছে পজিটিভলি, কিসের কারণে? ডিউ টু ইটস সিগনিফিকেন্ট বেনিফিটস। এটার কি বেনিফিটস বেশি, একদম স্পষ্ট। পজিটিভ যেহেতু বলছি, মানে বাড়িতে বসে কাজ করতে হবে, এর ফলে কি বেনিফিটস দিতেছে। কি বেনিফিটস দিতেছে? দুইটা বেনিফিটস লিখছি। একটা হলো ইন্ডিভিজুয়াল ওয়েলবিং ভালো করে,
এই যে সাইকোলজিক্যাল ওয়েলবিংটাকে কি উন্নত করে, আর কি করে, অর্গানাইজেশনাল প্রোডাক্টিভিটি বাড়ায়। আমরা এই যে বারবার অফিসে যাওয়া আসা করতে গেলে আমরা যেতে আসতে আমাদের যে শারীরিক কসরত যায়, হ্যাঁ, টায়ার্ড হয়ে যায়, হ্যাঁ, প্রোডাক্টিভিটি বাড়ে না। সো এই কাজটা করে এভাবে করে আমরা দেখাইতে পারি। তাহলে ওপিনিয়ন এসে 3 প্রকারের ছিল, 3 প্রকারের আমরা দেখাইলাম। এখন প্রশ্ন হলো যদি বোথ ভিউ টাইপের এসে থাকে। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত যা আমি কথাবার্তা বললাম আপনারা কি বুঝতেছেন ক্লাস আমার? ভাইয়া বুঝছি। ভাইয়া একটা কোয়েশ্চেন করি, সেটা হচ্ছে যে আপনার এখানে তো সব অনেক স্মার্ট ওয়ার্ড চয়েসেস এন্ড আইডিয়াস, আমাদের মাথায় তো এত স্মার্ট ওয়ার্ড চয়েসেস এন্ড আইডিয়াস আসে না, ওইটা করার জন্য কি করতে হবে? এটা করার জন্য এখন আপনি যদি নর্থ সাউথের কারোর সাথে অ্যাফেয়ার করতে চান, আপনি যদি ব্র্যাকের কারোর সাথে অ্যাফেয়ার করতে চান, আপনি যদি বিইউপির কারোর সাথে অ্যাফেয়ার করতে চান, তাহলে আপনি যদি ওই জায়গা থেকে উঠে আসেন তাহলে তো আপনি ওটা ডিজার্ভ করবেন, ওটা তো আশা করলে আপনাকে হবে না। তাহলে আপনাকে পরিশ্রম করতে হবে। তাহলে আমি কিভাবে পরিশ্রম করবো ভাই? আমি তো গরিবের ঘর থেকে উঠে আসছি। তাহলে আপনাকে আইবিএ তে চান্স পাইতে হবে, আমাকে আইএলটিএস এর স্কোর 8 বানাইতে হবে। তাহলে আমি এখন কেমনে 8 বানাবো, কেমনে আইবিএ তে চান্স পাবো? পরিশ্রম করতে হবে। আপনি চাইবেন আপনি স্কোর বেশি, তাহলে আপনাকে পরিশ্রম না করলে আপনি তো এরকম আইডিয়া রাতারাতি আপনার মাথায় আসবে না, আসবে কি? তাহলে পড়ে 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 ব্রেনের মধ্যে জিনিসগুলোকে বসাইতে হবে। বুঝাতে পারছি? বারবার বারবার কোন জায়গায় আমি পারতেছি না, কেন পারতেছি না, ফাইন্ড আউট করতে হবে, উইকনেস বাই করতে হবে। এই জিনিসটা আমি কেমনে লিখতাম, আর এই কেমনে লিখছি, সেটাকে আমি জি কিভাবে ভাইয়া রেপ্লিকেট বুঝছি। করব, আমি কিভাবে আমার মধ্যে রেপ্লিকেট করব, ওইভাবে করে নিয়ে আসতে হবে। ক্লিয়ার? আর যদি আমার ব্যান্ড স্কোর 6 থাকে তাহলে তো এই ক্লাসের কোনো দরকারই নাই। অলরেডি যা শিখাই দিছি, ধরেন আপনি কোনো ফাইল আর বেরি করার দরকার নাই, জাস্ট খালি আমার ক্লাস করলে 6 পাবেন, আর কিছু করা লাগবে না। আমার রাইটিং এর যা ক্লাস, টাস্ক 1 এবং টাস্ক 2 তে খালি যদি ক্লাসে কেউ ঠিক মতন উপস্থিত থাকে, আর ওই ম্যাটেরিয়ালস গুলো দেখারও দরকার নাই, খালি ক্লাসে উপস্থিত ঠিক মতন থাকলে ওই ওয়াইজ আমার কথা শুনে যদি কাজ করে, ম্যাটেরিয়াল ছাড়াই সে 6 পাবে। আর যদি আপনার টার্গেট থাকে 8, 7, তাহলে ওইভাবে করতে হবে। আপনার প্রশ্ন কি আমি উত্তর দিতে পারছি? জি ভাইয়া বুঝছি। হাসি হাসা যাবে না, তাহলে এগুলো নিয়ে হাস্যকর করা যাবে না, সিরিয়াস থাকতে হবে। আর মানুষ হইতে পারে, আমার মতন একটা স্টুডেন্ট যদি এটাকে স্লাইড বানাইতে পারে, তাহলে আপনার মতন মানুষ এই রেডিমেড স্লাইড পড়ে আপনি আয়ত্ত করতে পারবেন না কেন? আমি কি বুঝাতে পারছি? আপনার আর আমার মধ্যে ডিফারেন্স মাত্র ধরেন 2-3 বছরের ডিফারেন্স, আর কিছুই না। 2-3 বছর আগে আমি আপনার জায়গায় ছিলাম, এখন 2-3 বছর পর আমি ইনস্ট্রাক্টর হয়েছি, আর কিছুই না। ক্লিয়ার? সবার ক্ষেত্রেই তাই, সবার ক্ষেত্রেই আপনি একটু পরিশ্রম করবেন, আপনিও দেখবেন এরকম জিনিসপত্র নিজে বানাইতে পারতেছেন। ওকে, সো আমরা ছিলাম হলো বোথ ভিউ বা ডিসকাশন যদি এসে থাকে তাহলে আমরা এখানে কি করব? দেখেন, নাম দেখে বোঝা যাচ্ছে বোথ ভিউ মানে উভয় ভিউই আপনাকে এখানে উল্লেখ করতে হবে। এখানে কিন্তু ওপিনিয়ন বলা নাই, বুঝেন কথা? উল্টাপাল্টা করা যাবে না। আপনি যদি প্রশ্ন মিসজাজ করেন তাহলে আপনার উত্তরও মিসজাজ হবে, আর উত্তর যদি মিসজাজ হয় তাহলে আপনার ব্যান্ড স্কোর 5.5। ক্লিয়ার? তাহলে এখানে আমাকে স্পষ্ট করে বলেছে বোথ ভিউ দেখাও বা ডিসকাস বোথ পার্সপেক্টিভ দেখাও, এটা বলছে। ওপিনিয়ন কিন্তু এখানে চাই নাই। তাহলে আপনারা চিনবেন কিভাবে? যে দেখবেন শেষের দিকে সুন্দর করে এভাবে লেখা থাকবে ডিসকাস বোথ ভিউ। তার মানে কোনো ওপিনিয়ন দেওয়া যাবে না, উভয় পক্ষ বর্ণনা করা লাগবে নিউট্রাল থেকে। একজন জাজ যেমন কে দোষী কে বাদী আর কে বিবাদী এটা জাজের দেখার টাইম নাই। জাজ দেখবে যে কেসটা দেওয়া হয়েছে এই কেসটা প্রমাণিত হইতেছে কিনা লজিক দিয়ে। যদি প্রমাণিত হয় তাহলে অপরাধের শাস্তি হবে, যদি প্রমাণিত না হয় তাহলে ওকে বেকসুর খালাস দিবে। একইভাবে আপনাকে ডিসকাস বোধ দিয়ে দুই পক্ষই সমান দৃষ্টিকোণে সমান চোখ দিয়ে আপনাকে দেখতে হবে। প্রশ্নে বলতেছে সাম পিপল বিলিভ দ্যাট ট্র্যাডিশনস শুড বি ফলোড। বাপ মায়ে যা করে গেছে সেটাই তুমি মেনে নিবা, নাকি আদার্স বিলিভ ইন্ডিভিজুয়াল শুড বি ফ্রি টু বিহেভ অ্যাজ দে লাইক, নাকি এখন তোমার মন যা চায় তুমি তাই করবা? এখনকার যে এখনকার এই জেনারেশন, এরা কি নাম এদের? আলফা জেনারেশন। যে এই আলফা জেনারেশনরা বাপ মায়ের কথা শোনে না। হ্যাঁ, জেনজি। এই জেনজিরা বাপ মায়ের কথা শোনে না, ওরা নিজের মতন করে চলে। এখন তারা কি আসলে নিজের মতন করে চলবে সেটা কি ভালো, নাকি বাপ মায়ের কথা মতন চলবে সেটা ভালো? তাহলে আপনাকে বোধ ভিউ মানে বাপ মায়ের কথা শোনা কেন উচিত সেটাও বলতে হবে, আর আপনি জেনজি হিসেবে কেন আপনার নিজের খামখেয়ালি মতন চলা উচিত সেটাও আপনাকে বলতে হবে। এটাকে বলে বোধ ভিউ। তাহলে আসেন এতে থিসিস কিভাবে আমরা লিখবো। তাহলে আমাকে এখানে আপনাকে স্ট্যান্স বলে দিতে হবে যে আমি যে বোধ ভিউ দেখাচ্ছি, আমি যে কোনো একটা নির্দিষ্ট পক্ষে বেঁকে যাচ্ছি না, কোনো একটা নির্দিষ্ট দিকে যাচ্ছি না,
এটার জন্য প্রথমেই আমাকে এরকম ভাবে বলতে হবে, দিস এসে অ্যানালাইজেস দ্য আর্গুমেন্টস সাপোর্টিং দ্য ভিউ দ্যাট এস্টাবলিশড ট্র্যাডিশন, অলরেডি বাপ মায়ে এস্টাবলিশ করে ফেলছে, এরকম ট্র্যাডিশন শুড কন্টিনিউ টু শেপ ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার। এই যে একদম স্পষ্ট যে বাপ মায়ের দেখানো পথে আমরা কেন চলবো, কারণ তোমার ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার যদি তুমি ভালো করতে চাও, ঠিকঠাক ওয়েতে শেপিং করতে চাও, শেপটা নিয়ে আসতে চাও, তাহলে অবশ্যই তোমাকে বাপ মায়ের কথা শুনতে হবে, এস্টাবলিশ ট্র্যাডিশন মানতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ দোজ অ্যাডভোকেটিং পার্সোনাল অটোনমি। কিন্তু যারা মনে করে যে নিজের সত্তা মতন স্বাধীন মতন চলবো, হ্যাঁ এই যে স্বাধীন খামখেয়ালি মতন চলবো, কেন চলবে, কারণ মেকিং লাইফস্টাইল চয়েসেস ইন্ডিপেন্ডেন্ট, কারণ তাদের লাইফস্টাইল কেমন হবে এটা তাদের স্বাধীনতা চায়, স্বাধীন হইতে চায়, স্বাধীনতা তাদের দরকার। কেন দরকার, এই যে সোসাইটাল কাস্টমস অ্যান্ড এক্সপেকটেশন, কারণ তাদের নিজেদের জীবনের যে এক্সপেকটেশন আছে, হ্যাঁ তারা যদি সমাজের জিনিসগুলো মেনটেন করতে চায় তাহলে অবশ্যই তাদেরকে ইন্ডিপেন্ডেন্টলি ছেড়ে দিতে হবে। এই ইন্ডিপেন্ডেন্টলি ছেড়ে দিলে কেবলমাত্র তারা তাদের লাইফস্টাইল চয়েসটাকে মেক করতে পারবে, তৈরি করতে পারবে। সো তাহলে এখানে দুইটা বডি প্যারাগ্রাফ আমরা লিখবো। একটা বডি প্যারাগ্রাফে বাপ মায়ের মানলে কিভাবে আমরা ইন্ডিভিজুয়ালস এর বিহেভিয়ারটা শেপিং হয়, মানে তারা কি ধরনের শ্রদ্ধা ভক্তি শিখবে, শ্রদ্ধা শিখবে, ভক্তি শিখবে, ডিসিপ্লিন শিখবে, হ্যাঁ এই জিনিসগুলো শিখবে, সেটা নিয়ে আমরা বডি প্যারাগ্রাফ 1 এ আলোচনা করব। আর দ্বিতীয় বডি প্যারাগ্রাফ আলোচনা করব যে এই যে পার্সোনাল চয়েস বা লাইফস্টাইল চয়েসের ক্ষেত্রে, যে আগের দিনে বাপ মায়েরা বাচ্চা বলতো যে আমি ইংলিশে পড়বো, বাপ মায়ে ওকে ইয়েতে ভর্তি করে দিছে, ইঞ্জিনিয়ারিং এ ভর্তি করে দিছে, অথবা বাচ্চা চাইতেছে যে আমি হলো ইয়াতে পড়বো, মেডিকেলে পড়বো, কিন্তু বাপ মায়ের চাই যে না তোর ডাক্তার হওয়া আমি পছন্দ করি না, তুই ইঞ্জিনিয়ারিং পড়, এই যে ইঞ্জিনিয়ারিং এ ঢুকাই দিল। আলটিমেটলি কি হইলো, এই স্টুডেন্টরা তার যে এফিসিয়েন্সি, হ্যাঁ তার যে ইফেক্টিভিটি, এটাকে সে প্রপারলি ইউটিলাইজ করতে পারলো না, তার যে ক্যালিবার, তার যে পটেনশিয়াল, এটাকে সে ইউটিলাইজ করতে পারলো না। কেন, কারণ বাপ মায়ে ওকে ভর্তি করছে, ওটা তো তার পড়তে ভালো লাগে না। আমার এরকম একজন পরিচিত আছে, আমার খালাতো ভাই, ওই কিন্তু রুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এ পড়ছে আলহামদুলিল্লাহ, বাট উনি ছোটবেলা থেকেই ইংরেজির প্রতি, সাহিত্যের প্রতি তার খুবই টান ছিল, মানে ইংরেজির স্কিল তার ছোটবেলা থেকে খুবই মারাত্মক লেভেলের। তো আমার খালাম্মা আবার চায় না যে সে ওগুলো সাহিত্য মাহিত্য, বলে যে সাহিত্যের কোনো ভাত নাই, তুই হলো না করে তুই হলো ইঞ্জিনিয়ারিং পড়। পরে সে সিভিলে পড়ছে, বিশ্বাস করবেন না সে শুধু রুয়েট থেকে সিভিলে খালি পড়েইছে, আলটিমেটলি সে এখন যে জবটা করে, এখন তার জব হলো একটা মাল্টিন্যাশনাল কর্পোরেশনে জব করে, ইউএসএ ভিত্তিক একটা কোম্পানি। এখানে কিন্তু সে মূলত ওই বায়ারদের সাথে, যারা বিদেশি বায়ার আছে তাদের সাথে কিভাবে ডিলিং করা যায়, তাদেরকে কিভাবে কনভিন্স করা যায়, এগুলো নিয়ে সে কাজ করে। মানে সিভিল ইঞ্জিনিয়ারিং এর কোনো জিনিসই এখন তার কোনো কাজে লাগতেছে না, মানে আলটিমেটলি সে সাহিত্যের জগতে আবার কিন্তু ফিরে গেছে, এবং সে কোক স্টুডিওর একজন, মনে করেন থিঙ্ক ট্যাঙ্কের একজন, বুঝতে পারছেন। এখন আলটিমেটলি এখান থেকে আমরা কি বুঝলাম, এখান থেকে বুঝলাম এই যে পার্সোনাল অটোনমি যে একটা গুরুত্বপূর্ণ, এই যে লাইফস্টাইল চয়েসও যে একটা গুরুত্বপূর্ণ। তো আমরা আমাদের বডি প্যারাগ্রাফে এই জিনিসগুলো নিয়ে কিন্তু বর্ণনা করবো। আপনাদেরকে যে বর্ণনাগুলো আমি এতক্ষণ বললাম, এগুলো নিয়ে কিন্তু আমরা বডি প্যারাগ্রাফে দেখাবো যে লাইফস্টাইল চয়েসের ইন্ডিপেন্ডেন্ট থাকাটা কেন গুরুত্বপূর্ণ। বুঝতে পারছেন কথা? সো এইভাবে করে আমরা থিসিসটা লিখবো। সো এটার স্ট্রাকচারটা কিরকম হতে পারে, এই যে এখানে একটা স্ট্রাকচার দেখাইছি যে আপনি এইভাবে লিখতে পারেন, দিস এসে উইল ডিসকাস বোথ পার্সপেক্টিভ বাই অ্যানালাইজিং দ্য রিজনস হোয়াই সাম পিপল বিলিভ, তাহলে এখানে কেন বিলিভ করে এখানে কিছু পয়েন্ট গুলো দিতে পারেন। আর হোয়ার অ্যাজ আদার আর্গিউ দ্যাট, কি আর্গিউ করে এখানে তাহলে কিছু পয়েন্ট দিতে পারেন ওই প্রশ্নের সাপেক্ষে। তাহলে এটা একটা টেমপ্লেটের মতো নাকি, এই ড্যাশের মধ্যে প্রশ্ন ওয়াইজ টেমপ্লেট 1, মানে কন্ট্রোলিং আইডিয়া 1, আর এখানে দিব আমরা কন্ট্রোলিং আইডিয়া 2। এরপরে আর একটা এসছে, এখন রিসেন্ট ডেজে যে এক্সাম গুলো হচ্ছে, এই এক্সাম গুলো এক্স্যাক্টলি এই টাইপের প্রশ্নগুলো থাকে। আপনাকে ডিসকাস বলবে, বোথ ভিউ অ্যান্ড গিভ ইউর ওপিনিয়ন বলবে, মানে দুইটাই থাকবে, ডিসকাসও বলো এবং ওপিনিয়নও বলো। তো এরকম টাইপের যদি এসে থাকে তাহলে আপনি 3টা বডি প্যারাগ্রাফ দেখা সবচেয়ে ভালো, যে আমি একটা বডি প্যারাগ্রাফে কন্ট্রোলিং আইডিয়া সিআই, মানে কন্ট্রোলিং আইডিয়া 1 দিব বডি প্যারাগ্রাফ 1 এ, হ্যাঁ তারপরে সিআই দিব 2 বডি প্যারাগ্রাফ 2 তে, আর আমার একটা নিজস্ব ওপিনিয়ন দিব যে আমি কোন পক্ষে আসলে আছি, কোন পক্ষের জিনিস আমার ভালো লাগতেছে, এটা দিব আমি বডি প্যারাগ্রাফ 3 তে। সো এটা থিসিস স্টেটমেন্ট কিভাবে লিখবো, মনে করেন প্রশ্নটা আছে এরকম যে বলতেছে, আচ্ছা এটার ফর্মুলাটা এরকম যে অ্যাকনলেজ বোথ সাইড, দুই সাইডই দিবা, এবং ক্লিয়ার ফাইনাল স্ট্যান্সে তুমি কোন পক্ষে আছো সেটার পক্ষটাও তুমি বলে দিবা। ধরেন একটা প্রশ্ন আছে এরকম যে সাম পিপল বিলিভ গভর্নমেন্ট শুড স্পেন্ড মোর মানি অন পাবলিক ট্রান্সপোর্ট, হোয়াইল আদার্স
think that improving roads, আরেকজন বলতেছে এই বাস ট্রেনের পিছনে টাকা খরচ না করে রোড ভালো করো, ভালো রোড বানাও ইজ ইম্পর্টেন্ট। তাহলে প্রশ্ন হলো ডিসকাস বোথ ভিউ এন্ড গিভ ইউর ওপিনিয়ন। তাহলে এই টাইপের প্রশ্ন আমরা কেমনে লিখবো? তাহলে একটা স্ট্রং থিসিস হইতে পারে এরকম যে although investing in both public transport and road infrastructure is essential, কিসের জন্য? কারণ এটা একটা ন্যাশনাল ডেভেলপমেন্ট করে। খেয়াল করেন এখানে কিন্তু আমি একটা বোথ ভিউ অলরেডি বলে দিছি। আমি বলতেছি যে পাবলিক ট্রান্সপোর্টও ভালো করতে হবে, রোড ইনফ্রাস্ট্রাকচার মানে রোড টোডও ভালো করতে হবে। কেন? কারণ এটা আলটিমেটলি আমাদের ন্যাশনাল ডেভেলপমেন্ট ঘটায়, আমাদের জাতির জন্যই ভালো। কিন্তু আই বিলিভ গভর্নমেন্ট শুড প্রায়োরিটাইজ পাবলিক ট্রান্সপোর্ট, পাবলিক ট্রান্সপোর্টে বেশি জোর দেওয়া উচিত। কেন জোর দেওয়া উচিত? কারণ ইটস রিডিউস ট্রাফিক কনজেশন, ট্রাফিক কনজেশনটা কমায়। আর কি করে? প্রমোট এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি। কথাটা কি বুঝতে পারছেন? তার মানে আমি কোন পক্ষে বলেন তো? আমি হলাম ন্যাশনাল ডেভেলপমেন্টের পক্ষে। আমি বলতেছি যে আসলে হ্যাঁ কনজেশনও কমায়, এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটিও কমায়, মানে দুইটাই ভালো। আমি মনে করতেছি যে এই ন্যাশনাল ডেভেলপমেন্ট এই দুইটাই ইনশিওর করতেছে, এইটাই ভালো, এই যে ইনভেস্টিং ইন বোথ। তাহলে এটাকে আরো কিভাবে লেখা যেতে পারে? আপনি এভাবে লিখতে পারেন যে ডেসপাইট দ্য স্ট্রেংথ অফ বোথ পার্সপেক্টিভ। এই যে বোথ পার্সপেক্টিভ মানে হলো উভয় পক্ষই আমি এখানে বললাম। কিন্তু আই বিলিভ, আমি বিশ্বাস করি যে এখানে আমি কি দেখাবো। যেমন এখানে বলছি যে আই বিলিভ সরকারের উচিত কোন দিকে বেশি খরচ করা? সরকারের উচিত যে পাবলিক ট্রান্সপোর্টে বেশি খরচ করা, রোডের চেয়ে। রোড না বানিয়ে পাবলিক ট্রান্সপোর্টে বেশি খরচ করো। কেন? কারণ করলে এটা পাবো। তাহলে আমি একটা বডি প্যারাগ্রাফ লিখবো ন্যাশনাল ডেভেলপমেন্ট দিয়ে, একটা বডি প্যারাগ্রাফ লিখবো কনজেশন, আর একটা হলো সাস্টেনেবল ডেভেলপমেন্ট দ্বারা, এই সাস্টেনেবিলিটি দ্বারা। তাহলে এখানে স্ট্রাকচারটা এইভাবে লিখতে পারে আই বিলিভ কি করে। তাহলে এখানে টপিক ওয়াইজ জিনিসটা লিখবো অফার্স গ্রেটার লং টার্ম বেনিফিটস, বিকজ কি বেনিফিট দেয়? এক, আর কি বেনিফিট দেয়? টু। আরেক জাতীয় এসে আছে সেটা হলো প্রবলেম সলিউশন এসে। এরকম যদি থাকে তাহলে আমরা কি করব? একটা হলো প্রবলেম দিব আর একটা হলো সলিউশন দিব। এটার বডি প্যারাগ্রাফ খুবই ইজি। একটা বিপি 1 এ দিব আমরা প্রবলেম, এই যে পিআর, আর বিপি 2 তে আমরা কি দিব? এসএল দিব, মানে সলিউশন দিব। ক্লিয়ার? সেখানে কিভাবে লিখবো? মনে করেন একটা প্রশ্ন আছে এরকম, ইন মেনি কান্ট্রিজ দ্য নাম্বার অফ পিপল হু আর ওভারওয়েট অর ওবেস ইজ ইনক্রিজিং। মানুষ যে মোটা হয়ে যেতেছে এটা কি? বাড়তেছে, মোটা হওয়ার পরিমাণ। কজেসটা কি? কেন মোটা হয় মানুষ? বাড়তেছে কেন? কেন মোটা হইতেছে? আর হোয়াট মেজার্স কুড বি টেকেন টু অ্যাড্রেস ইট, কিভাবে এই মোটা হওয়া আমরা রোধ করব? তাহলে মোটা কেন হয়? তাহলে মোটা হওয়ার একটা কারণ হইতে পারে রাইজিং রেটস। আচ্ছা, এটার কিন্তু আবার পক্ষ বিপক্ষ নাই, আপনারা এটা মাথায় রাখেন। শুধুমাত্র একটা আছে, সেটা হলো প্রবলেম সলিউশন এসে, যার কোনো পক্ষ বিপক্ষ নাই। কেন পক্ষ বিপক্ষ নাই? কারণ যেটা প্রবলেম সেটা সবার জন্য প্রবলেম, যেটা সলিউশন সেটা সবার জন্য সলিউশন। এই প্রবলেম এবং সলিউশনের আসলে কোনো পক্ষ হয় না, যে আমি মনে করলাম না এটা প্রবলেম না, না এটা সলিউশন না, এরকম না। এই জন্য এর কোনো স্ট্যান্স থাকবে না। তাহলে আমরা কিভাবে লিখতে পারি? আমরা লিখতে পারি দ্য রাইজিং রেটস অফ ওবেসিটি, এই যে মানুষ যে মোটা হইতেছে এই রেটটা বাড়তেছে, আর প্রাইমারিলি অ্যাট্রিবিউটেড ডু টু, কেন বাড়তেছে? এক নাম্বার রিজন হলো আনহেলদি ডায়েটের কারণে বাড়তেছে, মানুষজন খাবার দাবার ঠিক নাই। দুই নাম্বার পয়েন্ট হলো ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি, মানুষজন হাঁটাচলা করে না। আর তিন নাম্বার হলো হরমোনাল ইমব্যালেন্স। হ্যাঁ, বাপ মায়ের কাছ থেকে এই জিন পাইছে মানুষ, হ্যাঁ, জেনেটিক্যালি উঠতেছে না, এই কারণে হরমোনের কারণে মানুষ এটা হইতেছে। এখন এখানে কিন্তু আমি পয়েন্ট দিছি তিনটা, আপনারা এত পয়েন্ট দিবেন না, আপনারা চাইলে এখানে দুইটা পয়েন্ট দিন, সবচেয়ে ভালো। তাহলে দুইটা পয়েন্ট, আনহেলদি ডায়েট এন্ড হরমোনাল ইমব্যালেন্স, অথবা আনহেলদি ডায়েট এন্ড ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এই দুইটা পয়েন্টের উপর বিপি 1 হবে। আপনারা বলতে পারেন ভাইয়া এতক্ষণ যে বললেন একটা পয়েন্টের উপর একটা বিপি, কিন্তু এখানে খেয়াল করেন এখানে পুরো বিপিটা তো প্রবলেমের উপরে, তাহলে এটা তো কন্ট্রাডিক্ট করতেছেন। এই দুইটা প্রবলেম, এটা দুইটা পয়েন্টই তো প্রবলেম আসলে, এই জন্য দুইটা পয়েন্ট নিয়ে আমি প্রবলেম লিখতেছি। এখন আপনারা যদি একটা পয়েন্ট নিয়ে প্রবলেম লেখেন সেটা লিখতে পারেন, কিন্তু সেটা ভালো হয় না। কেন? কারণ একজনকে আপনি দোষী সাব্যস্ত করতে গেলে তো অন্তত পক্ষে দুইজন সাক্ষী লাগবে আপনার, তাই না? একজন সাক্ষী তো জাল হইতে পারে, বানানো হইতে পারে, টাকা খাওয়া হইতে পারে। একইভাবে প্রবলেম একটা দিয়ে আসলে একটা স্ট্রং থিসিস হয় না, একটা শক্তিশালী এসে হয় না। এই জন্য আমরা প্রবলেম সবসময় চেষ্টা করবো অন্তত দুইটা লেখা। একইভাবে সলিউশনও দুইটা লিখবো। তাহলে আমরা সলিউশন কিভাবে লিখতে পারি? অ্যান্ড অ্যাড্রেসিং দিস ইস্যু, এই সমস্যাটা সমাধানের জন্য কি প্রয়োজন? রিকোয়ার্স এ কম্বিনেশন অফ পাবলিক হেলথ ইনিশিয়েটিভস, আমাদেরকে মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়াইতে হবে।
এবং ডিসিমিনেশন অফ নলেজ, মানুষের জ্ঞান বাড়াইতে হবে যে কোন খাবার খাইলে কি মোটা হয় মানুষ, কোন খাবার খাইলে মোটা হয় না, কোন খাবারে কার্বোহাইড্রেট আছে, কোন খাবারে মিনারেলস আছে, হ্যাঁ তারপরে মিনারেল আছে, তারপরে আর কি ভাইটামিনস আছে, তারপরে কার মধ্যে আর কি থাকে, প্রোটিন আছে, এই যে এগুলো মানুষকে জ্ঞান দেওয়া, এই ডিসিমিনেশন অফ নলেজ। এছাড়াও আমরা কি পলিসি চেঞ্জ করতে পারি যে কোন ধরনের খাবার খাওয়া উচিত, কোন ধরনের খাবার খাওয়া উচিত না, অ্যালকোহল মানুষের শরীরের জন্য খারাপ, এই যে এগুলো বলা, এগুলোর জন্য পলিসি মেক করা। হ্যাঁ, বিড়ির উপর যেমন ভ্যাট বাড়ায় দিছে সরকার, কেন? কারণ মানুষ যেন কম খায়। আসলে কি কম খাবে? যার খাওয়া তা তো খাবেই, কিন্তু আমাদেরকে পলিসি চেঞ্জ করতে হবে। সেরকম যদি পলিসি মেক করতে পারি তাহলে কেবলমাত্র মানুষের মোটা হওয়াটাকে কমাইতে পারি। তাহলে আমরা এই থিসিস স্টেটমেন্টে কি করলাম? কেন মোটা হয় কারণ দেখালাম, আর বাকি অংশে এন্ডের পরে কিভাবে এটাকে মোটা হওয়াটা কমাইতে পারি এটার একটা সলিউশন দেখালাম। সো এভাবে করে প্রত্যেকটা ক্যাটাগরি ধরে আপনাদেরকে একটা একটা করে থিসিস স্টেটমেন্ট আমি লেখা দেখা শিখাইছি। এরপরে আপনারা এসে পরবর্তী ক্লাসে প্রশ্ন করবেন যে ভাই আমি ওটা বুঝি নাই। এখানে না বুঝার একটা বিন্দু মাত্র কোনো কারণ নাই যে আপনি বুঝেন নাই। হ্যাঁ, আপনি বলতে পারেন এখানে একটু অ্যাডভান্স ওয়ার্ড আছে, কিন্তু আপনি আমাকে এমন কোনো লজিক বলতে পারবেন, এমন কোনো পয়েন্ট বলতে পারবেন যে পয়েন্টটা আপনি কখনোই শুনেন নাই জীবনে। এখানে নতুন করে একটা পয়েন্ট ইন্ট্রোডিউস করছি, বা এটা আপনি জানতেনই না, এটা সম্পর্কে আপনার টোটালি কোনো আইডিয়া নাই, এরকম কোনো কিছুই দেখানো হয় না যেটা আপনি জানেন না। প্রত্যেকেই সবকিছুই জানেন। হ্যাঁ, এখন যেটা সমস্যা সেটা হলো এত সুন্দর করে আমি লিখতে পারি না, এত সফিস্টিকেটেড করে লিখতে পারি না। সো একটা ভালো রাইটিং করতে গেলে আপনাকে বহুত প্র্যাকটিস করে 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 এটাকে রপ্ত করতে হবে, ঠিক না? সো আপনারা যারা মাক্কারের বই খুলে, র্যাচেল মিচেলের বই খুলে 50টা করে রেসপন্স পড়েন বা 100টা করে রেসপন্স পড়েন, এভাবে 100টা করে না পড়ে এখন এই স্লাইড এরকম 10 বার করে, 20 বার করে, 25 বার করে পড়েন, তাহলে আলটিমেটলি কি হবে? এগুলো যদি রপ্ত করতে পারেন তাহলে এমনি দেখবেন যে আপনার রাইটিং ভালো হয়ে গেছে। এর জন্য আপনার স্যাম্পল অ্যান্সার পড়া লাগবে না। আর এই স্যাম্পল অ্যান্সার কি কি পড়বেন না পড়বেন এগুলো পরবর্তীতে আপনাদেরকে আমি গাইড করব। একদম ক্লাসের শেষের দিকে চলে আসছি। সো এখন আমরা যে কাজটা করব, আমাদেরকে ব্যান্ডের কম্প্যারিজনটা বুঝতে হবে। ওই আপু যে মাত্রই বললো ভাইয়া আমি তো পারি না ভাইয়া, তাহলে আমি এখন কি করব ভাইয়া? আপনি যদি না পারেন তাহলে না পারলে কি হবে? আলটিমেটলি আপনার থিসিস স্টেটমেন্ট আনক্লিয়ার হবে, পার্সিয়াল অ্যান্সার হবে, অর্ধেক পক্ষের অর্ধেক বিপক্ষের। এরকম যদি পার্সিয়াল অ্যান্সার করেন, আনক্লিয়ার করেন, তাহলে কি ব্যান্ড, এই যে এটা পুরস্কার হিসেবে 5 পেয়ে যাবেন। আর যদি আপনার পজিশনিংটা ভালো থাকে, পজিশন প্রেজেন্ট করতে পারছেন, বাট আপনার যে আলোচনা ওইটা খুবই ভেগ, অস্পষ্ট, ইনকনসিস্টেন্ট, বডি প্যারাগ্রাফটা তো ভালো লিখতে পারেন না, হ্যাঁ পজিশনিং এর সাথে আপনার বডি প্যারাগ্রাফের সম্পর্ক কম, ইনকনসিস্টেন্ট, তাহলে কি 6 পাবেন। আর আপনার পজিশনিংটা ক্লিয়ার এবং আপনি যে রেসপন্সটা দিতেছেন এটা কি অ্যাডিকুয়েট ফোকাস, আপনার রেসপন্সের সাথে আপনার থিসিস স্টেটমেন্টের পয়েন্টগুলা মোটামুটি ফোকাসটাকে মিলতেছে, যে পর্যাপ্ত পরিমাণ ফোকাস পাইতেছে, হ্যাঁ টু দা পয়েন্টে লিখতেছেন, তাহলে কি এই যে ব্যান্ড 7। আর 8 পাইতে গেলে আপনাকে ফুললি ডেভেলপড হইতে হবে, লজিক্যালি ডিরেক্ট টু দা এসে হইতে হবে, থিসিসের সাথে পয়েন্টের সাথে আপনার ডিরেকশনটা, কানেকশনটা হ্যাঁ একদম লজিক্যাল থাকতে হবে, আর প্রিসাইজ হইতে হবে। হ্যাঁ, একটা পয়েন্টের সাথে আরেকটা পয়েন্ট ইন্টিগ্রেটেড হইতে হবে। এই যে দেখেন ন্যাচারালি ইন্টিগ্রেটেড টু দা ইন্ট্রোডাকশন, কত স্পষ্ট করে লেখা। 9 যদি পাইতে চান তাহলে আপনাকে ইন্ট্রোডাকশনে যা কথাবার্তা বলবেন পরবর্তী বডি প্যারাগ্রাফ গুলো নিয়ে এগুলোর কি ইন্টিগ্রেশন থাকতে হবে, যুক্ত থাকতে হবে, পয়েন্ট গুলোর একটার সাথে একটা কমিউনিকেশন থাকতে হবে, লিঙ্ক থাকতে হবে, কানেক্টেড থাকতে হবে, ন্যাচারালি কানেক্টেড থাকতে হবে, এবং এটা হাই প্রিসিশন, তাহলে কেবলমাত্র এই যে ভালো ব্যান্ড স্কোর পাওয়া যাবে। সো আপনাদেরকে যা বোঝানোর সব বুঝাই দিছি, এখন আপনারা নিজেরাই জাজ করতে পারবেন যে আমার রাইটিংটা আসলে কোন লেভেলে আছে। সো ক্লাস একদম শেষের দিকে শেষ। সো আমরা এখানে সাধারণত 10 কমন মিস্টেকস দেখাইছি যে থিসিস স্টেটমেন্ট লিখতে গেলে স্টুডেন্টরা কি ধরনের মিস্টেক করে। 1 নাম্বার মিস্টেক, তাদের কোনো পজিশনিং দেয় না, এটা করা যাবে না। তাহলে কি করতে হবে? আপনি কোন পক্ষের স্ট্যান্স ক্লিয়ার করতে হবে। কপিং কোশ্চেন, হুবহু প্রশ্নে যা লেখা আছে তাই এখানে কপি করে, এটা করা যাবে না। প্যারাফ্রেজিং করতে হবে, প্যারাফ্রেজিং ইফেক্টিভ, অনেক বড় করে লেখে, এটা করা যাবে না। টু ব্রড না করে ন্যারো টু দা ফোকাস, ওই যে স্পেসিফিক করতে হবে, স্কোপটাকে স্পেসিফিক করতে হবে। হাবি জাবি জায়গায় ব্রড করে ফেলছেন স্কোপ, তাহলে হবে না, ফোকাস রাখতে হবে। এক্সাম্পল দিতেছেন থিসিস স্টেটমেন্ট, এই কাজটা একদম করা যাবে না, এটা একদম পাপ, কাবিরা গুনাহ এটা। এক্সাম্পলের কাজ হলো বডি প্যারাগ্রাফে দেওয়া, এক্সাম্পলের কাজ থিসিস স্টেটমেন্টে দেওয়া না, ইন্ট্রোডাকশনে এক্সাম্পল দেওয়ার কাজ না। এই যে সেভ দেম, এটাকে সেভ করে রাখো, কার জন্য? বডি প্যারাগ্রাফের জন্য। ইউজিং কন্ট্রাকশন, হ্যাঁ কন্ট্রাকশন মানে কি? এই যে আপনারা লেখেন কান্ট, এই যে এখানে যে অ্যাপোস্ট্রফি এস লিখলেন, কান্ট,
মানে এর মধ্যে কি ছিল, ক্যান নট ছিল। ক্যান নট কে এরকম কান্ট বলা যাবে না, কন্ট্রাকশন বলা যাবে না। এই কান্ট এগুলা কোথায় বলবেন, স্পিকিং এ বলবেন, রাইটিং এ বলা যাবে না। কেন? কারণ ইউজ ফর্মাল স্টাইল, এটা একটা একাডেমিক ল্যাঙ্গুয়েজ, এখানে আপনাকে সরাসরি লিখতে হবে CAN, ক্যান স্পেস NOT, নট, ক্যান নট লিখতে হবে। ইজ স্পেস NOT, নট, ইজ নট, এভাবে লিখতে হবে। ক্লিয়ার? এটাকে বলে ইউজিং কন্ট্রাকশন। এগুলো স্টুডেন্টরা ভুল করে, এগুলো করা যাবে না। একইভাবে ইউজিং ইমোশনাল ল্যাঙ্গুয়েজ, আপনার মনের মধ্যে কি চাইলো কি চাইলো না, আবেগ দিয়ে কথাবার্তা, এগুলো আবেগের কথাবার্তা এখানে লেখা যাবে না। মেনটেন একাডেমিক টোন। কন্ট্রাডিক্ট ইয়োরসেলফ, বডি প্যারাগ্রাফে এক ধরনের কথাবার্তা বললেন, এক ধরনের লজিক দেখালেন, বডি প্যারাগ্রাফ 2 এ আবার এমন একটা লজিক দেখালেন যেটা বডি প্যারাগ্রাফ 1 এর সাথে কন্ট্রাডিক্ট করতেছে, কনসিস্টেন্সি নাই। এটা করা যাবে না। আপনি যে পয়েন্টের লজিক গুলো দেখাচ্ছেন, আলটিমেটলি আপনার লজিক গুলো যেন ওই প্রশ্নটাকে ডিনোট করে, ওই প্রশ্নটার দিকে সিগনিফাই করে, প্রশ্নটার দিকে ডিগনিফাই করে, ওই দিকে যেন আগায় যায়। এরকম কন্ট্রাডিক্ট করা যাবে না। এই যে ওয়ান কনসিস্টেন্ট পজিশন, পজিশনের ব্যাপারে কনসিস্টেন্ট থাকতে হবে। অনেকগুলো আইডিয়া দেওয়া যাবে না, লিস্টিং টু মাস আইডিয়া, এরকম টু মেনি আইডিয়া দেওয়া যাবে না। বরং 2-3টা আইডিয়াকেই কন্ট্রোলিং আইডিয়া, এই যে কি কন্ট্রোলিং আইডিয়াটাকে ধরে ধরে আমি ওইটাই দেখাবো, লিমিটিং করে ফেলবো। মেমোরাইজ টেমপ্লেট ব্যবহার করা যাবে না, এটা ক্ষতিকর। এক্সামিনার যেন কোনোভাবেই ধরতে না পারে যে আপনি মুখস্থ টাইপের কথা লিখছেন, বরং অ্যাডাপ্ট টু দ্য স্পেসিফিক কোয়েশ্চেন, প্রশ্ন বুঝে বুঝে ওইটার সাথে আপনাকে কি মানায় নিতে হবে। ফাইনালি অস্পষ্ট কোনো ওয়ার্ড ব্যবহার করা যাবে না যেটার মানেটা কি আসলে বোঝা যাচ্ছে না, এরকম না, বরং প্রিসাইজ একাডেমিক ভোকাবুলারি ব্যবহার করতে হবে। সো হোয়াট ডাজ ইট মিন বাই প্রিসাইজ একাডেমিক ভোকাবুলারি? ওই যে আমি আপনাদেরকে ভোকাবুলারি যে ফাইলটা প্রোভাইড করছি, ওর মধ্যেই সবগুলো নিয়ে মোটামুটি একাডেমিক ভোকাবুলারি। এই ছিল আমাদের ক্লাস। ফাইনালি এখানে একটা 1 মিনিট থিসিস ফর্মুলা, এতক্ষণ যা শিখলেন সেটা 1 মিনিটে যদি আমরা রিভাইজ দেই, তাহলে আমাদের প্রথম কাজ হলো প্রশ্নটাকে পড়েন, পড়ার পরে এটা কি টাইপের এসে আইডেন্টিফাই করেন, করে আপনি কোন পজিশনে যাবেন সেটাকে ডিসাইড করেন, আপনার কন্ট্রোলিং আইডিয়া 2 বা 3টাকে ফিক্স করে ফেলেন, ফেলে এগুলোকে একটা ক্লিয়ার সেন্টেন্সের মধ্যে লিখে ফেলেন। লেখার পরে ক্লিয়ার চেক করেন যে এটা কি রেলিভেন্ট কিনা, ক্ল্যারিটি মেনটেন করতে পারছে কিনা, গ্রামাটিক্যাল রেঞ্জেস ঠিক আছে। এভাবে যদি দেখাইতে পারেন, আল্লাহর রহম আপনি একটা ভালো ইন্ট্রোডাকশনকে দাঁড় করাতে পারবেন। যদি এটা পারেন, তাহলে আইএলটিএস এসেন্স কি নিশ্চিত করবে যে আপনি একটা ভালো ড্রিম দেখেন, এরপরে আপনার ভবিষ্যৎ কোন দিকে যাবে সেটাকে ডিফাইন করে ফেলেন, আপনার গোল কি, আপনি কি ব্যান্ড স্কোর পাইতে চান সেটাকে ডিফাইন করেন, আর যখন এটা ডিফাইন করতে পারবেন তখন কি হবে, ডমিনেট হবে। এই ছিল আমার আজকের ক্লাস। ওভারঅল কারো কোনো যদি প্রশ্ন থাকে? ক্লাস কি বুঝতে পারছেন তো নাকি? আমার ক্লাস যদি ভাল লাগে, আপনার বন্ধু বান্ধব কেউ যদি থাকে যারা এগুলো নিয়ে স্ট্রাগল করতেছে, তাদেরকে সাজেস্ট করেন, তাদেরও উপকার হইলো, আমারও উপকার হইলো। কোশ্চেন থাকলে জিজ্ঞেস করেন। নির্ভয়ে কারো কোনো যদি প্রশ্ন থাকে। ওভারঅল কোনো অবজারভেশন যদি থাকে। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, সরকার বলেন। আমি ধরেন কথা অনুযায়ী থিসিস স্টেটমেন্টে আমি আমার পয়েন্টগুলো তুলে ধরলাম, বাট এই পয়েন্টগুলো আমার 250 ওয়ার্ড কমপ্লিট করতে সমস্যা হচ্ছে, তখন কি আমি আলাদা কোনো পয়েন্ট মানে লাগানোর কারণে আমার কোনো কিছু বা ইত্যাদি? খুবই একটা ভালো প্রশ্ন, মারাত্মক একটা কোশ্চেন। এখন মনে করেন নর্মালি আমরা যখন একতলা বিল্ডিং এর ফাউন্ডেশন বানাই, খেয়াল করবেন, দেখবেন যে আপনি একতলা বিল্ডিং এর ফাউন্ডেশন অলরেডি বানাই দিচ্ছেন, পাড়া প্রতিবেশী যারা একটু 2তলা বাড়ির মালিক বা 3তলা বাড়ির মালিক বা যারা একটু জানে বা মিস্ত্রি বা ইঞ্জিনিয়ার, ওরা এসে বলবে যে ভাই আপনি যত কষ্ট করে বিল্ডিংটা বানাচ্ছেন, একটা বিল্ডিং তো আসলে 2 বছর 5 বছর থাকার জন্য না, একটা বিল্ডিং তো আসলে অন্তত পক্ষে 50 বছরের জন্য। খেয়াল করেন, এখন 50 বছরের জন্য যদি হয়, তাহলে আপনার আজকে হয়তো বাচ্চা একটা আছে, কালকে তো বাচ্চা 2টা হইতে পারে, বা আপনার বাচ্চা আবার বিয়ে করে আবার বাচ্চা হইতে পারে, তাই না? তাহলে তখন তো আপনার অ্যাকোমোডেট করতে পারবেন না। তাহলে আপনি এখন তুলতে পারছেন না ভালো, বাট আপনি 2 তলার ফাউন্ডেশন দিয়ে রাখেন, 2 তলার ফাউন্ডেশন দিয়ে 1 তলায় করে রাখেন, যদি পরবর্তীতে আপনার প্রয়োজন হয় আর 1 তলা বানায় নিন, এটা এবং ভালো হবে। এখন খেয়াল করেন, আপনি যদি ফাউন্ডেশনই 1 তলা দিয়ে রাখেন,
তাহলে আপনি কি এর উপর 2 তলা বিল্ডিং বানাতে পারবেন? কথা বুঝতে পারতেছেন? জি জি বুঝতেছি। তাহলে আমি থিসিস স্টেটমেন্টে 2 পয়েন্ট দিলাম, দেখার পর আমি বডি প্যারাগ্রাফে গিয়ে দেখলাম যে 2টা পয়েন্টের কারণে আমি আমার 250 ওয়ার্ড পূরণ হইতেছে না। তখন আমি কি করবো? আমার তো আর কোনো উপায় নাই, আমি তো এখানে লাইন তো লিখে ফেলেছি, আর আমি এখানে কি বাড়াইতে পারবো? না আর না। তো আমার জায়গাই নাই। তাহলে আমি এখন কিভাবে কি করব? তাহলে আমাকে কি করতে হবে? আগের থেকে ফাউন্ডেশন 1 তলা বাড়ায় রাখতে হবে, মানে অন্তত পক্ষে পয়েন্ট আমি 3টা আগে থেকে দিয়ে রাখবো, যেন বডি প্যারাগ্রাফ লিখতে গেলে আমার এই একটা পয়েন্টে ঘাটতি না হয়। যদি 2টা বডি প্যারাগ্রাফে আমি খেয়াল করি যে হ্যাঁ মিলে যাবে, হয়ে যাবে, তাহলে আমি কি করব? এই যে একটা এক্সট্রা পয়েন্ট, একে আবার কিন্তু বাদ দিয়ে দেওয়া যাবে না। একে আমি কি করব? মনে করেন 1 নাম্বার বডি প্যারাগ্রাফে 1 নাম্বার পয়েন্ট দিয়ে লিখেছি, প্লাস যখন 2 নাম্বার বডি প্যারাগ্রাফ লিখবো তখন 2 নাম্বার বডি প্যারাগ্রাফে 2 নাম্বার পয়েন্ট প্লাস 3 নাম্বার পয়েন্ট, এই 2টা পয়েন্ট একত্রিত করে বডি প্যারাগ্রাফ 2 লিখবো। বুঝতে পেরেছেন? জি জি। যদি প্রয়োজন না হয়, আর যদি প্রয়োজন হয় তাহলে বডি প্যারাগ্রাফ 2 লিখবো, বডি প্যারাগ্রাফ 3 লিখবো, 3 লিখবো। এখন আপনার প্রশ্নের 1 লাইনে উত্তরটা হলো, আপনি 2টা বডি প্যারাগ্রাফে 250 ওয়ার্ড পূরণ করতে পারেন নাকি 3টা বডি প্যারাগ্রাফে 250 ওয়ার্ড পূরণ করতে পারেন, এই জিনিসটার পরীক্ষা কি আপনি আইএলটিএস এর এক্সামে যেয়ে দেখবেন নাকি? না না ওইটা না, কোথায় দেখবেন? এটা তো নিজের আগে প্র্যাকটিস করব, তারপরে হচ্ছে বাকি। কয়টা প্র্যাকটিস করে? তা তো আমার আপনার ইমপ্রুভের উপরে, যতক্ষণ আমি পারবো, যতক্ষণ না পর্যন্ত ইমপ্রুভ হয় ততক্ষণ পর্যন্ত। সংখ্যাটা বলেন, সংখ্যাটা কত? না এটা তো কোনো নির্দিষ্ট সংখ্যা বলতে পারতেছি না, আমার যতক্ষণ ইমপ্রুভ হওয়ার দরকার ততটুকু আমার করতেই হবে। একটা সংখ্যা বললে তো অসুবিধা, পাপ তো আর নাই, আপনি তো আর বলবেন না যে আমি 300টা বলবো, না? না না, তো 50টাই আনুমানিক ধরেন। এত তর্ক বিতর্কে না যে একটা সংখ্যা বলে দিলেই তো হয়। হ্যাঁ আনুমানিক 50টাই ধরেন। চেক করবো না, করবো? না না। আপনি বাড়িতে 50টা প্র্যাকটিস করবেন, তাহলে আপনি কেমনে করে 50টা বাড়িতে প্র্যাকটিস করলেন যে আপনার ফাইনাল এক্সামের জন্য আবার আপনার মনের মধ্যে প্রশ্ন থাকতেছে যে আমি আদৌ 2টা পয়েন্ট দিয়ে 2টা বডি প্যারাগ্রাফে 250 ওয়ার্ড পূরণ করতে কি পারবো? তাহলে আপনি কেমন প্র্যাকটিস করলেন? আমি কি বুঝাতে পারছি? জি জি। তার মানে এই কনফিউশনের উত্তর আপনাকে বাড়িতে প্র্যাকটিসের মধ্যেই বাহির করতে হবে, এবং এক্সাম হলে যখন আমি যাব তখন আমি আগের থেকেই জানবো যে আমি বডি প্যারাগ্রাফ 3টা লিখবো নাকি 2টা লিখবো। জি। আর কারো কোনো প্রশ্ন আছে? এই এরশাদ, আপনার কাজ কিন্তু অনেক আগেই শেষ। আর কারো কোনো প্রশ্ন আছে?